আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা আমাদের ফেসবুক লাইভে আছেন সবাইকে স্বাগতম। সেই সাথে হচ্ছে যারা জুমে আছি তাদেরকেও স্বাগতম। তাহলে হচ্ছে আগে পরিচয় দিয়ে দিই, হ্যাঁ। আহ আমি হচ্ছে মোহাম্মদ আফজল ইসলাম। আর বাসা হচ্ছে কুড়িগ্রাম। আর ইসের সাথে অনেকদিন ধরে যাবত আছি। অনলাইন অফলাইন দুই লাইনে মানে ক্লাস নেওয়া থাকি আর কি। এইটুকুই পরিচয়, ঠিক আছে। আজকে যেহেতু আমাদের অরিয়েন্টেশন ক্লাস ইংরেজি, যারা যুক্ত আছে আর কি তাদের সাথে একটু কথা বলি, হ্যাঁ। স্যার সবাইকে একটু আমার মাইক্রোফোন কথা অফ কি করতে বলেন স্যার, নয়েজ আসতেছে। আমার কথা কি পুরোপুরি ভালো শুনতে পারতেছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা অলরেডি ক্লাসটা শুরু করে দিই, হ্যাঁ। তাহলে শুরুতে আমরা হচ্ছে আগে সিলেবাস নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে। সিলেবাস নিয়ে একটু আলোচনা করি। স্যার সবাইকে একটু মাইক্রোফোন অফ করতে বলেন স্যার, নয়েজ আসতেছে। আচ্ছা আচ্ছা, মাইক্রোফোন একটু অফ করেন তো, নয়েজ আসতেছে খুব। ঠিক আছে, যারা মাইক্রোফোন অন করে রাখছে তারা একটু অফ করেন। আচ্ছা, ঠিক আছে। এখন ঠিক আছে এখন। তাহলে প্রথমে আমরা একটু সিলেবাস নিয়ে একটু আলোচনা করি, হ্যাঁ। আমাদের কোন সিলেবাসে কি আছে, বিপিএসসি প্যাটার্নে কি আছে, তাদের পাইলট বোর্ডে কি আছে, এগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো, আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো সবগুলো দেওয়া আছে সুন্দর করে। আমরা যদি বিপিএসসি প্যাটার্নটা একটু ফলো করি, সেই প্যাটার্নে কিছু জিনিস সুন্দর করে দেওয়া আছে। সেটা হচ্ছে আমাদের প্রিলিমিনারিতে কি কি আসে, বা আমার এমসিকিউ টাইপের প্রশ্ন কি কি আছে সেগুলোতে আর কি। এগুলোর মধ্যে এই যে পার্টস অফ স্পিচটা হচ্ছে আমাদের মেন। এই পার্টস অফ স্পিচটা হচ্ছে আমাদের মেন। পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের মেন। এখান থেকে আমাদের যে বিপিএসসি প্যাটার্নটা আছে, এই বিপিএসসি প্যাটার্নে কিন্তু হচ্ছে 20 মার্ক থাকে, তাই না? 20 মার্ক থাকে। যদি 100 মার্ক হয়, 100 মার্কের মধ্যে ইংরেজি থেকে আমাদের কত মার্ক থাকে? প্রায় 20 মার্ক থাকে। এই 20 মার্কের মধ্যে আমাদের এই যে পার্টস অফ স্পিচ আছে, এখান থেকে দেখবেন যে প্রায় 6 মার্ক থেকে প্রায় 5 থেকে 6 মার্ক এখান থেকে ক্যারি করা হয়। কোথা থেকে? এই পার্টস অফ স্পিচ থেকে। তার মানে পার্টস অফ স্পিচ আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং অনেক সময় 8 মার্কও থেকে যায়। 20 মার্কের মধ্যে 8 মার্কও থেকে যায় এখানে। যদি প্রিপোজিশন সহ ধরি তাহলে প্রায় 8 মার্ক আসবে, ঠিক আছে। তার মানে আমাদের পার্টস অফ স্পিচ খুব ইম্পর্টেন্ট। এই পার্টস অফ স্পিচের মধ্যে যে টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট দেখেন সবগুলোতে আমাদের স্টার চিহ্ন দেওয়া আছে। যেমন হচ্ছে আমাদের নাউন। এই নাউন থেকে কোশ্চেন হয়ে থাকে বিপিএসসি তে। এই প্রোনাউন থেকেও হয়, অ্যাডজেক্টিভও হয়। আর এটা হচ্ছে ভার্বের বেসিক। ভার্বের বেসিক থেকে তেমন প্রশ্ন হয় না। এটা জাস্ট আমাদের বেসিকটা ক্লিয়ার করতে হয়। কারণ ভার্বের যদি বেসিক ক্লিয়ার না থাকে সামনের দিকে আগানো যাবে না। তাহলে এই পাঁচটা বিষয়ের মধ্যে আমাদের এই টপিক গুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, তারপরে এখানে অ্যাডভার্ব, তারপর হচ্ছে প্রিপজিশন। যে কোনো পরীক্ষায় হোক, এটা হচ্ছে পার্মানেন্ট বোর্ড হোক, বুয়েট প্যাটার্ন হোক, অথবা বিপিএসসি প্যাটার্ন হোক, আইবিএ প্যাটার্ন হোক, যে কোনো প্যাটার্নে হোক না কেন, প্রিপজিশন থাকবে মাঝে। এটা একদম থাকবেই 100%, ঠিক আছে। এই প্রিপজিশনের মধ্যে আবার ভাগ আছে, আমাদের জেনারেল প্রিপজিশন আছে, আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে। ধরো এখান থেকে যদি আমাদের এক এক থাকে, এখান থেকে নেমে 3 মার্ক থাকবে। মানে প্রিপজিশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। কারণ জেনারেল যে প্রিপজিশন আছে এখান থেকে 1 বা 2 থাকে, এর বেশি থাকে না। একই থাকে সম্ভবত বেশি। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে আমাদের প্রায় অনেক সময় যদি 5 মার্ক থাকে, প্রায় 4 মার্কে থাকে এখান থেকে। তার মধ্যে এখানে আমাদের ইম্পর্টেন্ট কি? অ্যাপ্রোপ্রিয়েটটা, হ্যাঁ। এরপর আমাদের এই দিক আছে, এদিকের মধ্যে দেখেন এই যে আমাদের জেনারেল পার্টিসিপেট, এটা থেকে বিপিএসসি প্যাটার্নে 1 মার্ক থাকবেই, প্রায় থাকে। দেখবেন বিএসসি প্যাটার্নে যদি কোশ্চেন গুলো হয়, দেখবেন যে 1 মার্ক অবশ্যই আছে জেনারেল পার্টিসিপল বা ভার্বাল বা ইনফিনিটিভ থেকে, ঠিক আছে। তাহলে এইটুকু আমাদের ইম্পর্টেন্ট, এই জন্য 2 স্টার দেওয়া আছে। আর্টিকেলও থাকে আমাদের 1 বা 2 মার্ক থাকবে, এখান থেকে আমাদের 1 মার্ক 2 মার্ক থাকে। তবে 1 মার্কে বেশি থাকে। জেন্ডার নাম্বার মিলেও সেম 1 বা 2 মার্ক থাকবে। এখানেও 1 বা 2 মার্ক থাকবে। এছাড়াও আছে টেন্স। টেন্স থেকে তেমন প্রশ্ন হয় না আমাদের। কারণ হচ্ছে টেন্স থেকে এই কারণে প্রশ্ন হয় না, টেন্স থেকে আমাদের বেশিরভাগ আসলে ট্রান্সলেশনটা আসে। এই জন্য ট্রান্সলেশনে ওটা রাখা হয়েছে। টেন্সটা জানতে হবে, না জানলে কিন্তু আগানো যাবে না। টেন্সের মাধ্যমে আমাদের রাইট ফ্রম ভার্ব হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হবে। কারণ টেন্স না হলে সামনের দিকে আগানো যাবে না। টেন্স থেকে খুব কম প্রশ্ন আসে, রেয়ার আর কি। এই যে ট্রান্সলেশন, যেটা বলছিলাম, টেন্সের সাথে কিন্তু ট্রান্সলেশনটা রিলেটেড। কারণ ট্রান্সলেশন করতে গেলে আমাদের অবশ্যই অবশ্যই কি লাগবে?
এই যে আমাদের টেস্টটা রাখবে। এবং এই ট্রান্সলেশন কোথায় বেশি ইম্পর্টেন্ট দেখেন, এই যে পানিউন্নয়ন বোর্ডে ইম্পর্টেন্ট বেশি, বিপিএসসি তে খুব কম, বিপিএসসি তে অল্প আছে, কিন্তু সবচেয়ে বেশি আছে কোথায়, পানিউন্নয়ন বোর্ডে আছে। অথবা আপনাদের সিভিলদের যে আমাদের ইয়ে আছে আর কি, কি বলে, সিটি কর্পোরেশন গুলা যে পরীক্ষাগুলো হতে পরীক্ষাগুলো হয়, ঢাকা সিটি কর্পোরেশন, এগুলাতে কিন্তু এই ট্রান্সলেশন খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ঠিক আছে, আবার এমসিকিউ মাঝে মাঝে আসে, কিন্তু পানিউন্নয়ন বোর্ড আর ওই যে আমি যেটা বললাম যে ঢাকা সিটি কর্পোরেশন, এইগুলোতে বেশি আসে আর কি। এরপর হচ্ছে রাইট ফ্রম ভার্ব, এটা পরীক্ষায় আসবেই, এটা হচ্ছে আমাদের রিটেনও মাঝে মাঝে আসবে, সিলিতেও আসবে, দুটাতেই আছে, খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। বিপিএসসি তো আসবে, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, রিটেনও আসে মাঝে মাঝে, সিলিতেও আসে। এখান থেকে প্রায় আপনারা দেখবেন যে 2 থেকে প্রায় 3 মার্ক আসে যায়, রাইট ফ্রম ভার্ব থেকে 2 থেকে প্রায় 3 মার্ক আসে। এরপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটাও আমাদের ইম্পর্টেন্ট খুব, এটাও আমাদের কি পিলিতে আছে, এটা থেকেও প্রায় দেখবেন যে 1 থেকে 2 মার্ক থাকবেই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে 1 থেকে 2 মার্ক থাকবে, কমন থাকবে। এরপর হচ্ছে ভয়েস চেঞ্জ, এটা আমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট, পিলির জন্য ইম্পর্টেন্ট। পিলিতে থাকলে পিলিতে 1 বা 2 মার্ক থাকবে, আর যদি রিটেনে থাকে 5 মার্ক থাকে, অনেক সময় বিপিএসসি তে 5 মার্ক থাকে, অন্য কোনো পরীক্ষাতেও অনেক মার্ক থাকে, 2 3 এরকম থেকে যায়। তার মধ্যে ভয়েস চেঞ্জটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে ভয়েস চেঞ্জও শেষ হলো। এরপর আমাদের আরো কিছু জিনিস আছে, এগুলা সিলেবাস আপনারা সুন্দর করে পাবেন, সবগুলো লেখা আছে, যারা ভর্তি হবেন তাদেরকে দেওয়া হবে এগুলা। এরপর দেখেন আমাদের এখানে এই যে কারেকশন, এটা আমাদের রিটেনের জন্য ফিক্স, রিটেন প্লি দুইটা আছে, প্লিতে আসলে আপনাদের 1 বা 2 মার্ক আসবে, আর যদি রিটেন টাইপে আছে তাহলে 5 মার্ক থাকে বিপিএসসি তে। দেখবেন বিপিএসসি তে রিটেন 40 মার্ক থাকে, 40 মার্কের কারেকশন থেকে প্রায় 5 মার্ক থাকে। অনেক সময় আবার হচ্ছে 10 মার্ক সবগুলো মিলেই থাকে, কিন্তু কারেকশন স্পেসিফিক ভাবেও 5 মার্ক থেকে দেয়। আবার প্লিতেও প্রায় 2 থেকে 3 মার্ক থাকে। তাহলে আমাদের কারেকশনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার দেওয়া আছে। এরপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই ট্রান্সফরমেশন সেন্টেন্সটা খুব রেয়ার, মানে খুব অল্প ইতে আছে, তবে বিশেষ করে যারা 11 থেকে 20 গ্রেডের পরীক্ষা দিবেন তাদের জন্য ইম্পর্টেন্ট। কিন্তু নন কাডারের খুব অল্প আছে প্রশ্নটা, মানে ট্রান্সফরমেশন থেকে খুব অল্প আছে, আসে না বললে চলে। কিন্তু যারা এই যে আমাদের 11 থেকে 20 গ্রেডের যে জব গুলো হয়, এখানে কিন্তু ট্রান্সফরমেশনটা ভালো পরীক্ষা আছে, তার মানে সেখান ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট বেশি আমাদের জন্য। ঠিক আছে, এরপর এরপর আমাদের এখানে কি আছে, ন্যারেশন। ন্যারেশন হচ্ছে এটাও সেম, এটাও খুব কম আছে, তবে পিলির জন্য 1 বা 2 মার্ক, 1 মার্ক থাকতে পারে, পিলিতে থাকলে 1 মার্ক থাকবে, আর রিটেনও থাকলে 1 মার্ক থাকবে, আর বেশি থাকবে না। কিন্তু এটাও আমাদের কিসের মধ্যে ইম্পর্টেন্ট, এই যে 11 থেকে 20 গ্রেড যে পরীক্ষাগুলো হয়, এটাতে ইম্পর্টেন্ট, এখানে ন্যারেশনটা আছে, দেখবেন যে 2 থেকে 3 মার্ক থেকে যায়। আর ট্যাগ কোশ্চেন, এটা খুব রেয়ার, পিলিতে খুব রেয়ার 1 মার্ক আসতে পারে, পিলিতে হঠাৎ আছে, বিশেষ করে পিএসসির ক্ষেত্রে দেখবেন যে হঠাৎ আছে, বোর্ড প্যাটার্নও 1 মার্ক থাকে এটা থেকে, যদি আসে হঠাৎ, কিন্তু খুব কম আছে এটা ট্যাগ কোশ্চেনটা। এরপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, এটা হচ্ছে আমাদের বুয়েট প্যাটার্নের ক্ষেত্রে একটু ইম্পর্টেন্ট, এখানেও আমাদের 1 মার্ক থাকতে পারে, অতটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট। এটা আমাদের বিপিএসসি প্যাটার্নও আছে 1 থেকে 2 মার্কের ক্ষেত্রে, তবে কম আছে খুব। আর লিটারেচার এখান থেকে তো থাকবেই কনফার্ম, বিপিএসসি তে আমাদের 2 থেকে 3 এরকম মার্ক থাকবেই, তার মানে এটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ লিটারেচার লাগবেই, এটা লাগবেই মাস্ট বি। এরপর হচ্ছে আমাদের এই যে কিছু টপিক আছে, যেগুলো হচ্ছে আমাদের ভোকাবুলারি পার্ট আছে কিছু, সেই পার্টগুলো এগুলো শীট দেওয়া হয়, এগুলো সুন্দর সুন্দর শীট করে সাজানো শীট আছে, এই শীট গুলো দেওয়া হয়। যেমন হচ্ছে কারেক্ট স্পেলিং, এটা থেকে বিপিএসসি তে কম পক্ষে আপনাদের 2 থেকে 3 মার্ক কমন 100% থাকবে, এবং যদি আইডিএ প্যাটার্নে যায়, এখানে প্রায় 5 মার্ক থাকে, কয় মার্ক থাকে, প্রায় 5 মার্ক থাকে। তার মানে হচ্ছে কারেন্ট স্পেলিং আমাদের অনেক ইম্পর্টেন্ট, এবং কারেন্ট স্পেলিং জানতেই হবে, এবং এগুলো সুন্দর করে শীট সাজানো আছে আমাদের, এগুলো যারা ভর্তি হবেন তাদেরকে দেওয়া হবে। এরপর হচ্ছে এই যে আমাদের সিনেমা আছে, এগুলো তো 100% পড়ে, বিপিএসসি তে আপনাদের প্রায় 3 থেকে 4 মার্ক থেকে যায়। এটাও আমাদের যে যদি আইবিএ প্যাটার্ন হয়, আইবিএ প্যাটার্নে দেখবেন যে প্রায় 5 মার্ক, তাহলে এটাও আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাদ দেওয়ার কোনো উপায় নেই। হ্যাঁ, এরপর হচ্ছে ইডন ফ্রেজ মিনিং, এটা সবচেয়ে বিপিএসসি তে বেশি আছে, ইডন ফ্রেজ মিনিংটা বিপিএসসি তে আছে, দেখবেন 2 থেকে 3 মার্ক আছে এটার মধ্যে। তবে বুয়েট প্যাটার্নও মাঝে মাঝে দেয়, আইবি প্যাটার্নও মাঝে মাঝে দেয়, তবে বিপিএসসি প্যাটার্নের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা কিন্তু মিনিংটা জানা, এই যে ইডেন ফ্রেজ কিন্তু বাক্য না, মিনিংটা জানা, বাক্য তৈরি করে না, শুধু মিনিংটা জানা, এতটুকুই। এরপর কিছু টপিক আছে আমাদের রিটেনও আছে, আবার প্রিলিমিনারিতে আছে,
সেগুলো নিয়ে একটু দেখবো। সেগুলো কি আছে এখানে, এই টপিক গুলো সুন্দর করে সাজানো আছে। দেখেন এই টপিক গুলা সবচেয়ে আমাদের রিটেনে বা পিলিতে দুটাতে আছে। দেখেন এই রাইট ফ্রম ভার্ব আসবে, তারপর কারেকশন আসবে, প্রিপোজিশন থাকবে, ইডেন ফ্রেজ, টেন্সেস, এখানে মেকিং এটা কি সেন্টেন্স, না সরি সেন্টেন্স মেকিং দিচ্ছে, সেন্টেন্স মেকিং আসবে, কত ভয়েস চেঞ্জ আসবে, এগুলো বেশি ইম্পর্টেন্ট, একবারে বেশি ইম্পর্টেন্ট। এগুলো প্লিতেও আছে, রিটেনও আছে। তার মানে কি, অবশ্যই এই টপিক গুলা যখন আমি পড়াবো, প্লিজ ক্ষেত্রে যখন পড়াবো, তখন এইগুলো টপিক গুলো বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এটা আমাদের রিটেনও কাজে লাগবে। এই যে রাইট ফ্রম ভার্ব, কারেকশন, প্রিপোজিশন, ইডেন ফ্রেজ, সেন্টেন্স মেকিং, তারপর ভয়েসের, এগুলো আমাদের প্লিতেও যেমন আছে, রিটেনও তেমন আছে। তার মানে এই টপিক গুলোতে বেশি গুরুত্ব দিতে হবে, দিলে আমাদের রিটেনও কাজ হবে, প্লিতেও কাজ হবে। এই ছিল আমাদের পুরো সিলেবাস। আহ ইংরেজির যে সিলেবাসটা আছে এটা। এই সিলেবাস সম্পর্কে আরো কারো কিছু জানার আছে? স্যার সিলেবাসের পাশাপাশি স্যার একটা বই লাগবে স্যার, কোন লেখকের বইটা কিনলে ভালো হয়েছে? আচ্ছা বই, আচ্ছা বই আছে আমাদের কোচিং এর এক স্যারের বই আছে, আলম স্যারের বই আছে, আবার হচ্ছে কম্পিটিটিভ বই আছে। আপনি যে কোনো বই কেন না কেন, আর একটা কথা বলি, সেটা হচ্ছে আরেকটা সূত্র বলে দিই। সেটা একটা ক্লাস যখন হবে, আজকে ধরুন নাউনের ক্লাস হবে, নাউনের ক্লাসের পর আপনাদের এত যাবত চাকরির পরীক্ষা যত নাউন আছে সবগুলো এখানে সমাধান করে দেবো, এবং এই শীটটা আপনারাই পাবেন, অর্থাৎ বই লাগবে না। এখন আপনাদের যদি ইচ্ছা একান্ত থাকে যে বই লাগবে, তাহলে আপনি আমাদের কোচিং এর বই আছে এটাও কিনতে পারেন, আমাদের কম্পিটিটিভ বই কিনতে পারেন, যে কোনো বই কিনতে পারেন। কিন্তু যদি শীট নেন, ওই বইগুলো ঘেটে ঘেটে এই শীট গুলো তৈরি করা আছে, মানে ইতি যাবত যত চাকরি পরীক্ষায় যে আপনার প্রশ্নগুলো আছে সবগুলো শীটে পাবেন। একটু পরে দেখবেন আমাদের বই আছে, আমাদের কম্পিটিটিভ বই আছে। আপনি যে কোনো বই কেন না কেন, আর একটা কথা বলি, সেটা হচ্ছে আরেকটা সূত্র বলে দিই। সেটা একটা ক্লাস যখন হবে, আজকে ধরো নাউনের ক্লাস হবে, নাউনের ক্লাসের পর আপনাদের এত যাবত, সাজিদ ভাই কথাটা আমরা রিপিট হচ্ছে, আমি যে কথাটা বলছি রিপিট আমার কানে আসছে। আচ্ছা তাহলে এখন আমরা তাহলে একটু ইতে চলে যাই, সেটা হচ্ছে আচ্ছা এখন তাহলে আমরা আজকে যে টপিকটা শুরু করব, নাউন টপিক, সেই টপিকে চলে যাব, ঠিক আছে? সেই টপিকে চলে যাব। আজকে আপনাদের যে সম্পর্কে আলোচনা করবো, সেটা হচ্ছে আমাদের নাউন টপিক সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? আজকে লেকচার 1 হবে, এবং পার্টস অফ স্পিচের মধ্যে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নাউন টপিক নিয়ে আলোচনা করব। পার্টস অফ স্পিচ থেকে শুরু করব, কিন্তু টপিকটা হবে নাউন। একটু আগাই, দেখো আমরা পার্টস অফ স্পিচ কাকে বলি। পার্টস অফ স্পিচ হচ্ছে সেটাই, একটা বাক্য অনেকগুলো ওয়ার্ড নিয়ে গঠিত হয়, তাই না? একটা বাক্যে অনেকগুলো কি ওয়ার্ড থাকে, এই ওয়ার্ড গুলোর যদি অর্থ থাকে, যদি যে কোনো যতগুলো ওয়ার্ড থাকবে ততগুলো ওয়ার্ডের যদি অর্থ থাকে, যে কোনো ওয়ার্ড হোক না কেন, যদি তার অর্থ থাকে, সেটা এক একটি পার্টস অফ স্পিচ। অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি আমরা অর্থবোধক যে ওয়ার্ড থাকবে, সেই অর্থবোধক ওয়ার্ডকে আমরা কি বলতে পারবো, পার্টস অফ স্পিচ বলতে পারবো। যেমন এখানে তোমাদের দেওয়া আছে, এরকম শীট আকারে দেওয়া হবে তোমাদের। যেমন আছে কি, একটি সেন্টেন্সের যতগুলো শব্দ থাকে, তার প্রতিটি অর্থবোধক অর্থপূর্ণ কি শব্দই হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ। যেহেতু একটি বাক্যে একাধিক শব্দ থাকে, এই জন্য বলা হয় পার্টস অফ স্পিচ। অর্থাৎ যতগুলো ওয়ার্ড থাকবে ওই বাক্যে, ওই বাক্যে যদি ওই ওয়ার্ডের অর্থ থাকে, তাহলে ওই ওয়ার্ডটা এক একটি পার্টস অফ স্পিচ। তাহলে আমাদের পার্টস অফ স্পিচ কত প্রকার, আমরা সবাই জানি যে পার্টস অফ স্পিচ আমাদের কত প্রকার, 8 প্রকার, তাই না? এগুলো সবগুলো সুন্দর করে সাজানো আছে। দেখো আমাদের পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, সবগুলোই সুন্দর করে সাজানো আছে আমাদের। যে যে 1 প্রকার হচ্ছে আমাদের কি নাউন, এই যে নাউন আছে, তারপরে প্রোনাউন, 2 3 প্রকার হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব, তারপর হচ্ছে অ্যাডভার্ব, তারপর হচ্ছে প্রিপজিশন, তারপরে কনজাংশন, আর হচ্ছে ইন্টারজেকশন। এই 8 প্রকার হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ, তাই না? এই পার্টস অফ স্পিচের আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করতে চাইলাম, এই নাউন টপিক নিয়ে আলোচনা করব। দেখো নাউন এতটা সোজা, আর নাউন থেকে মাস্ট বি মনে রাখবেন যে বিপিএসসি প্যাটার্নে মার্ক থাকবে, 1 মার্ক বা 2 মার্ক থাকবে শিওর, নাউন টপিক থেকে থাকবে, মিস যাবে না। আমরা একটু এদিকে আসি, দেখো নাউন কাকে বলে। এগুলো তো বইয়ের ভাষার মতো হয়। নাউন সাধারণত কি, কোন কিছু নামকে আমরা নাউন বলি, বা যা কিছু দেখি, যা কিছু অনুভব করি, প্রত্যেকটারই নাম আছে, তার মানে প্রত্যেকটাই নাউন। এক কথা শেষ, যে কোনো কিছু নাম থাকলে সেটা কি নাউন। আমরা যেটা দেখি বা অনুভব করি সবকিছুরই নাম আছে, তার মানে প্রত্যেকটা নাউন, যার নাম আছে সেটাই নাউন। এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে, যেসব ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের কি নাম বুঝাবে, সেটা হচ্ছে আমাদের কি নাউন। এখন এই নাউন প্রধানত কত প্রকার, এই যে এখানে উদাহরণগুলো দেওয়া আছে। যেমন
উদাহরণগুলো একটু ই করে দেই। দেখো, এই যে আমি বলছি যে যেসব ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম বোঝায় তাকে আমরা কি বলবো? নাউন বলবো, তাই না? এই যে দেখেন, ব্যক্তির নাম, এই যে তমা, আবির, রুম্পা, এগুলো কি ব্যক্তির নাম? তাহলে ব্যক্তির নাম বুঝালে কি সেটা কি হবে? নাউন হবে। তাহলে পেন, ক্লাস, বুক, এগুলো কি বস্তুর নাম? তাহলে এটা নাউন হবে। এরকম টাইগার, এলিফ্যান্ট, এগুলো প্রাণীর নাম। এরপর হচ্ছে কি গাজীপুর, ঢাকা, লন্ডন, এগুলো কি স্থানের নাম, তাই না? তাহলে হচ্ছে এই যে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম যদি বোঝায় সেগুলো আমরা কি বলবো? নাউন বলবো, ঠিক আছে? বা কোনো কিছু নামকে আমরা নাউন বলবো, সোজা কথায় শেষ। এরপর আমরা আরেকটু আগে, এই যে এগুলো উদাহরণ দেওয়া আছে সুন্দর করে, যে এগুলো নাউন, যে আবির, তারপর হচ্ছে বুক, তারপর ক্যাট, এগুলো সুন্দর করে সাজানো আছে আমাদের জন্য, ঠিক আছে? নাউন প্রধানত কত প্রকার বলুন তো দেখি? নাউন প্রধানত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কংক্রিট নাউন, একটা হচ্ছে কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা হচ্ছে কংক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কংক্রিট নাউন কি, অ্যাবস্ট্রাক্ট নাউন কি, সবগুলো সুন্দর করে সাজানো আছে আপনাদের জন্য। দেখেন, আমরা একটু আগে দেখো সুন্দর করে দেওয়া আছে, তাহলে কিন্তু এখানে কথা আছে একটা, যে প্রশ্ন আছে যে নাউন কত প্রকার আর নাউন প্রধানত কত প্রকার। আমি কিন্তু এখানে একটা কথা উচ্চারণ করছি, সেটা হচ্ছে নাউন প্রধানত দুই প্রকার, কখনো বলি না নাউন কয় প্রকার। তাহলে মনে রাখবেন, নাউন যদি প্রধানত কথা উল্লেখ থাকে তাহলে 100% দুই প্রকার। প্রধানত কথা উল্লেখ থাকলে কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে আমাদের কংক্রিট, আরেকটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এখন দেখেন, এই কংক্রিট নাউনটা কি বা কংক্রিট নাউন কাকে বলে? একটু যদি সোজা ভাষায় বলি, যে নাউনটা দেখা যাবে, যে নাউনটা ধরা যাবে, যে নাউনটার আকার আছে, সেটা লম্বা না খাটো, এসব একটা আকার আছে, আর গন্ধ আছে। কয়টা বৈশিষ্ট্যের কথা বলছি বলুন তো দেখি? একটা হচ্ছে দেখা যাবে, আরেকটা হচ্ছে কি ধরা যাবে, আরেকটা হচ্ছে কি আকার আছে বা আকৃতি আছে, আরেকটা হচ্ছে কি তার একটা গন্ধ থাকবে। এই চারটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে সেটা আমাদের কি নাউন? কংক্রিট নাউন। দেখেন, এগুলাও সুন্দর করে লেখা আছে, যে নাউনকে ধরা যায়, ছোঁয়া যায়, গন্ধ আছে, শারীরিক কি আকার আছে বা গঠন আছে, তারপর গণনা করা যায় বা পরিমাপ করা যায়, তাকে আমরা কি কংক্রিট নাউন বলি। জাস্ট আমরা চারটা জিনিস ফলো করব বেশি, যে ধরা যাবে, তা দেখা যাবে, ধরা যাবে, আকার আছে, আর কি আছে? গন্ধ আছে, চারটা। এই নাউনটাকে আমরা কি নাউন বলবো? কংক্রিট নাউন। দেখো, আমার হাতে একটা কলম আছে, তাই না? কলমটা দেখা যাচ্ছে না? অবশ্যই দেখা যাচ্ছে। কলমটা কি ধরা যাচ্ছে না? অবশ্যই ধরা যাচ্ছে। এই কলমটা লম্বা না খাটো না বড়, এর আকারও বোঝা যাচ্ছে, নাকের নিচে একটা গন্ধও পাচ্ছি। তার মানে কি এটা কি নাউন? কংক্রিট নাউন। এই যে আমি যে আসাদ, তাই না? আমার কি দেখা যায় না? দেখা যাচ্ছে তো। আমার কি ধরাও যাবে, আমি খাটো না বেটো, আমার আকারও বোঝা যাচ্ছে, আমার শরীরে একটা গন্ধও আছে। তার মানে আমি কি নাউন? কংক্রিট নাউন। তাহলে বলেন তো দেখি, কংক্রিট নাউন কোনগুলাকে বলা যাবে? আমাদের আশেপাশে কি কোনগুলো আছে সেগুলো দেখেন, এই চেয়ার, টেবিল, ফ্যান, তারপর হচ্ছে আমাদের কি বোর্ড, তারপর হচ্ছে স্টাম্প, তারপর এগুলো যেগুলো আছে সবগুলো তো আমরা দেখতে পাচ্ছি, সবগুলো আমরা ধরতে পারবো, সবগুলো কি আকার আছে, সবগুলো কি গন্ধ আছে, তার মানে এগুলো আমাদের কি নাউন? কংক্রিট নাউন। তাহলে কংক্রিট নাউনের বৈশিষ্ট্য কয়টা বলছি? দেখা যাবে, ধরা যাবে, আকার আছে, গন্ধ আছে, তাকে আমরা কি বলবো? কংক্রিট নাউন বলবো। এখন আপনার সামনে দেখেন, বই আছে, টেবিল আছে, চেয়ার আছে, ফ্যান আছে, এগুলো সবগুলোই দেখা যায়, সবগুলোই ধরা যায়, সবগুলোরই কি আকার আছে, সবগুলোর গন্ধ আছে, তার মানে সবগুলো কি নাউন আমাদের? কংক্রিট নাউন। আশা করি কংক্রিট নাউন নিয়ে আর কোনো ঝামেলা নেই আপনাদের। দেখেন, এগুলো সম্পূর্ণ কংক্রিট নাউনের উদাহরণ দেওয়া আছে। দেখো, এই যে পেন, পেন কি দেখা যায় না, ধরা যায় না, গন্ধ আছে না, আকার আছে না? আছে। শিপ, বুক, পেন্সিল, রাইস, গোল্ড, চেয়ার, আচার, ইটিসি, সবগুলো আছে আমাদের কি নাউন? আমাদের কংক্রিট নাউন। আশা করি কংক্রিট নাউন সবাই বুঝতে পারছেন। যারা জুমে ক্লাস করতেছি, তারা কি কংক্রিট নাউনের সমস্যা আছে? না স্যার। না স্যার। ওকে। যদি কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারবেন, বুঝছেন? তাহলে কংক্রিট নাউনে কারো সমস্যা নাই আপাতত, তাহলে আমরা কংক্রিট নাউনটা পার করে দিলাম। এরপরে আসো, এই যে কংক্রিট নাউনের উদাহরণগুলো সব দেওয়া আছে, দেখেন রাইস আছে, বুক আছে, অরেঞ্জ, হোম, এগুলো সবগুলো কিন্তু আপনাদের শীট আকারে যাবে, সবগুলো শীট পাবেন। এরপর দেখেন এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে আমি কংক্রিট নাউনের চারটা বৈশিষ্ট্য বলছিলাম, মনে আছে? যে একটাকে ধরা যায়, তারপরে দেখা যায়, ধরা যায়, আকার আছে, গন্ধ আছে। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের চারটার বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য থাকবে না, চারটার বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য থাকবে না, তবে এই নাউনটা অনুভব করা যায়। এই নাউনটাকে অনুভূতির জায়গায় বা অনুভব করা যায়, এতটুকু মন পড়লেই হয়ে যাবে। দেখেন, লেখা আছে, যে নাউনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, গন্ধ নেই, শারীরিক গঠন নেই, শুধু অনুভব করা যায়, তাকে আমরা কি নাউন বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো।
তাহলে এরকম কি কি নাউন আছে বলুন তো দেখি। সবগুলো উদাহরণ আসতেছে, একটু লেট করো। আর একটা একটু শর্ট টেকনিক একটা দেখছি এখানে, যে এই নাউন গুলো চিনার একটা উপায় আছে, কিছু চিনার উপায় আছে। এই নাউন গুলার শেষে সাফিক্স মানে কি, একটা ওয়ার্ডের শেষে, অর্থাৎ এই নাউন গুলা যে যে ওয়ার্ড আসবে সেই ওয়ার্ডের শেষে আমরা কি পাবো খুঁজে দেখো তো। সেখানে এইগুলা জিনিস খুঁজে পাবো। এই যে আমাদের কি নেস, হুড, টিপ, ডোল, বা আই, আহ, ই থাকবে, আই টি ওয়াই থাকবে, টি ওয়াই থাকবে, অথবা এস আই ওন থাকবে, এগুলা এন সি থাকবে। এগুলা থাকলে সাধারণত আমার সবগুলা কি নাউন হয়, সাধারণত আমাদের এগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এবং এগুলা উদাহরণ আসতেছে, কোনো ভয়ের কিছু নেই, একটু পরে উদাহরণ আসতেছে, ঠিক আছে। তাহলে একটা ওয়ার্ডের শেষে যদি আমরা এগুলা খুঁজে পাই, সেই ওয়ার্ডটা অবশ্যই কি নাউন হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আরেকটা হচ্ছে চিনার উপায় বললাম, যে চারটা বৈশিষ্ট্য: ধরাও যাবে না, দেখাও যাবে না, আকারও নেই, বন্ধুও নেই, এটা মনে রাখতে হবে, অনুভব করা যায়। আর যদি ওয়ার্ড দেখে, ধরেন আমি অর্থ পারতাছি না, যে একটা ওয়ার্ড লিখলাম, সেই ওয়ার্ডের অর্থ পারতেছি না, তখন কি করতে হবে, ওই ওয়ার্ডের শেষে আমাদের নেট, হুড, তারপরে শিপ, ডোম, টি ওয়াই, এস আই ও এন, এ এন সি, এগুলা আছে কিনা, এগুলা খেয়াল করতে হবে। এইগুলো যদি থাকে, তাহলে ওই ওয়ার্ডটা অবশ্যই নাউন, এবং কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন তো বটেই, সেটা কি নাউন হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। দেখো, একটু উদাহরণগুলো আসি, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবা। একটু উদাহরণগুলোতে চলে আসি, দেখো। হ্যাপিনেস, ঠিক আছে। এই যে হ্যাপিনেস, এটা কি দেখা যায় বলুন তো দেখি, আপনি বাস্তবে দেখতে পারেন? হ্যাপিনেসটা কি ধরা যায়? হ্যাপিনেসটার কি গন্ধ আছে, আকার আছে? কোনো কিছু বোঝা যায় না, কিন্তু অনুভব করা যায় সে সুখী, বা সে সুখে আছে, বা সে হ্যাপি আছে, তাই না? তাহলে কি, এটা কি নাউন হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এবং লাস্টে দেখো, আর একটা মজার বিষয়, যে লাস্টে কি আছে, নেস আছে, লাস্টে কি আছে, নেস আছে, তার মানে এটা অবশ্যই কি নাউন হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। দেখো, বলছে কি চাইল্ডহুড, আমাদের শৈশব। এই যে দেখেন, শৈশব যে আগে আছে, সেই শৈশব কি আমরা দেখতে পারি? শৈশব কি ধরা যায়? শৈশবের কি আকার আছে, গন্ধ আছে? নাই। চারটা বৈশিষ্ট্য, একটা একটা বৈশিষ্ট্য নাই, কিন্তু আমরা অনুভব করি যে আমাদের শৈশব ছিল, আমাদের শৈশব ছিল। তার মানে কি, অনুভব করলে সেটা নাউন, কি নাউন হয়ে যাবে, অবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। আর একটা চেনার উপায় হচ্ছে, যে এই ওয়ার্ডটার শেষে যেহেতু হুড আছে, তার মানে এটা আমাদের কি নাউন হয়ে যাবে, অবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। এরপর আসো, এই যে স্টুডেন্টশিপ, ফ্রেন্ডশিপ, যেমন আমরা বললাম বন্ধুত্ব। তুমি আপনারা কি দেখেছো, বন্ধুত্ব কি বাস্তবে দেখা যায়, ধরা যাবে? বন্ধু আছে, আকার আছে? নেই, কিন্তু আমরা অনুভব করতে পারি তার সাথে তার বন্ধুত্ব আছে। তার মানে এটা কি নাউন হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। এবং এটা শেষে যেহেতু শিপ আছে, তার মানে 100% সেটা কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর আছে দেখো, এই যে ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, এগুলা বাস্তবে দেখা যায় না, ধরা যায় না, আকার নাই, গন্ধ নাই, কিন্তু আমার স্বাধীনতা আছে, এটা অনুভব করতে পারি, তার মানে এটা কি নাও, অ্যাবস্ট্রাক্ট নাও। তারপরে দেখো, যে এরকম ফ্রিডম, একই রকম, এই যে অ্যাবিলিটি একই রকম, এডি, এগুলা কারেজ, এগুলা হচ্ছে, তারপর হচ্ছে এজেন্সি, ট্রুথ, বিউটি, এগুলো সবগুলো দেখো। এই যে সত্যতা, এগুলা কি আপনারা ধরতে পারেন? দেখা যায় গন্ধ আছে, আকার আছে? নাই। এই যে বিউটি, আপাতত বিউটি কি আপনি বাস্তবে দেখতেছেন, ঠিক আছে, কিন্তু বিউটিটা কি, সে সুন্দর, এটা অনুভব করা হয়। বিউটিটা কিন্তু একবারে ধরাও যায় না, গন্ধ নেই, আকারও নেই। বিউটি কিন্তু মেয়ে না, এটা গুণ। গুণ হলো কিন্তু কিন্তু এটা হচ্ছে নাউনবাচক গুণ আর কি, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি নাউন, সবগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি আমরা এখন যারা জুমে আছে, তারা কি অ্যাবস্ট্রাক্ট নাউনের সমস্যা আছে? দেখো তো, না স্যার। স্যার। স্যার এটা এই আর যে তারা একটু, অ্যাবস্ট্রাক্ট নাউনের, হ্যাঁ বলেন। স্যার এটা আর একটু বলেন স্যার। আচ্ছা, আমি কংক্রিট নাউনে বলছিলাম যে কংক্রিট নাউনের চারটা বৈশিষ্ট্য: দেখা যাবে, ধরা যাবে, গন্ধ, আকার আছে, গন্ধ আছে, তাই না? আর এটার ক্ষেত্রে বলছি, এই চারটার বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য দেওয়া থাকবে না, অর্থাৎ দেখাও যাবে না, ধরাও যাবে না, গন্ধও নেই, আকারও নেই, কিন্তু এই নাউনটা কি করা যায়, অনুভব করা যায়। এটা হলো সংজ্ঞা। আর একটা কথা বলছি, যেসব নাউনের শেষে আমরা এই যে নেস, হুড, শিপ, ডোম, আইটিওয়াই, এস আই ও এন, এ এন সি, ই এন সি, এডি, এগুলা খুঁজে পাবো, সেগুলো আমাদের কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। দেখো এই ওয়ার্ড গুলো দেখো, এই যে হ্যাপিনেস, তুমি বাস্তবে দেখতে পাচ্ছ না, ধরতেও পারতেছ না, গন্ধ নেই, আকারও নেই, তার মানে অনুভব করা যায় তারা সুখী, তার মানে এটা কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং সাথে কি আছে বলতো দেখি, নেস আছে, এই যে হুড আছে, শিপ আছে, ইএনসি আছে, অনেস্টি, তার সততা, তুমি কি দেখতে পাও বাস্তবে সততা, ধরা যায়, আকার আছে, গন্ধ আছে? নাই, কিন্তু বোঝা যায়, অনুভব করা যায় যে লোকটার মধ্যে সততা আছে, অনুভব করা যায়। তার মানে কি এটা কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং অবস্থাক মানে হচ্ছে গুণবাচক নাম। কি এখন ক্লিয়ার সবাই? জি স্যার, নেক্সট স্যার।
ওকে, ঠিক আছে। এরপর আমরা আরেকটু আগাই। তাহলে আমাদের কংক্রিট অ্যাবস্ট্রাক্ট চলে গেল। এখন এই যে কংক্রিট নাউন, এই কংক্রিট নাউন আবার ভেঙে কয় প্রকার হয়েছে? 4 প্রকার হয়ে গেছে। কংক্রিট নাউন ভেঙে আবার কয় প্রকার হয়েছে? 4 প্রকার। তাহলে এই যে কংক্রিট, এই কংক্রিট যে আমাদের হয়ে গেল 4, আর আমাদের অ্যাবস্ট্রাক্ট আছে 1, তাহলে মিলে কত হলো? 5। তার মানে যদি কোষের হয় নাউন কত প্রকার, 100% বলতে হবে 5 প্রকার। যদি বলে নাউন কত প্রকার, বলতে হবে 5 প্রকার। কিন্তু যদি নাউন বলে প্রধানত কত প্রকার, তাহলে বলতে হবে 2 প্রকার। আবারও বলতেছি, নাউন যদি প্রধানত কথা লেখা থাকে তাহলে 2 প্রকার, কংক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। আর যদি বলে শুধু নাউন কয় প্রকার, শুধু বলে নাউন কত প্রকার বা শুধু সাধারণত নাউন কত প্রকার এই কথা বলে, তাহলে হবে 5 প্রকার। কারণ কংক্রিট ভেঙে 4 আর অ্যাবস্ট্রাক্ট 1, এই হচ্ছে মিলে 5। ঠিক আছে। আচ্ছা, এখন এই নাউন গুলো হচ্ছে আমার সংজ্ঞাগারে আছে, একটার পর একটা শিখাবো। এটা একটু পাস করে দেই। এই যে দেখো, প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে আমাদের এই কংক্রিট নাউনের প্রথম প্রকার হচ্ছে কি আমাদের প্রপার নাউন। প্রপার মানে হচ্ছে নির্দিষ্টকরণ। প্রপার মানে কি? নির্দিষ্টকরণ। যেসব নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানকে কি করে বোঝাবে? নির্দিষ্ট করে বোঝাবে। কি করে বোঝাবে? নির্দিষ্ট করে বোঝাবে। প্রপার নাউনের কাজটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝা। প্রপার নাউনের কাজটা কি? নির্দিষ্টকরণ করে বোঝানো। তবে আমরা এখানে একটা শর্ট টেকনিক ব্যবহার করবো, দাঁড়ান একটু শর্ট টেকনিকটা বলি। সেটা হচ্ছে নোট। একটি নাম দ্বারা পরিচয় মিলে, পরিচয় মিলবে। একটি নাম দ্বারা পরিচয় মিলবে। জাস্ট এটা বলো, যদি একটি নাম দ্বারা পরিচয় মিলে সেটা 100% প্রপার নাম। আবার বলি, যদি একটা নাম ব্যবহার করব, এই নাম দ্বারা যদি পরিচয় মিলে, সেটা কি নাম হয়ে যাবে? আমাদের প্রপার নাম। যেমন দেখো, আমাদের বলি রাজু। দেখেন তো, একটা নাম ব্যবহার করছি না, শুধু রাজু। রাজু বলতে কি আসাদকে বুঝাইছে? রাজু বলতে কি আপনাদের কাউকে বুঝাইছে? না, রাজু বলতে রাজুকে বুঝাইছে নির্দিষ্ট করে। এবং রাজু বলতে একটা নাম ব্যবহার করছি, রাজুকে বুঝাইছে, অন্য কাউকে বুঝা নেই। তার মানে রাজু কি নাম? কি নাউন? প্রপার নাউন। এরপর দেখেন বাংলাদেশ। একটা নাম ব্যবহার করছি, শুধু একটা, যে বলছি যে বাংলাদেশ। বাংলাদেশ বলতে কি ইন্ডিয়া, নেপাল, ভুটান এসবকে বোঝাচ্ছে? না, বাংলাদেশকে বোঝাচ্ছে নির্দিষ্ট করে। আর একটা নাম ব্যবহার করে আমরা পরিচয় পাইছি, তার মানে এটা কি নাউন? প্রপার নাউন। এরকম স্যার হচ্ছে দেখো, হাতের ঢাকা সেম, স্যার পাঁচদা লেখার কালারটা একটু বদ্দা সেম। চেঞ্জ করেন স্যার, লেখাটা বোঝা যাচ্ছে না। কোনটা এটা? হ্যাঁ, একটু এটা বুঝতে লিখছে সমস্যা একটি হচ্ছে। নাম দ্বারা পরিচয় মিলবে, একটি নাম দ্বারা পরিচয় মিলবে, একটি নাম দ্বারা স্যার পরিচয় লেখাটা মিলবে। বুঝতে একটু সমস্যা হচ্ছে স্যার, একটু কালারটা একটু চেঞ্জ করেন। কালারটা চেঞ্জ করবো না? দাঁড়ান, কালো কালার দিব নাকি কি দিব, হলুদ দেই? স্যার সাদা কালার দেন স্যার। সাদা? আচ্ছা, ওয়েট, সাদা দিচ্ছি, ঠিক আছে। এটা হলো একটি, একটি নাম দ্বারা পরিচয় মিলবে, একটি নাম দ্বারা পরিচয় মিলবে, দ্বারা পরিচয় মিলবে, পরিচয় মিলবে। ঠিক আছে। একটি নাম দ্বারা পরিচয় মিলবে মানে একটি নাম দ্বারা পরিচয় পাওয়া যাবে, শেষ। দেখো যেগুলো ব্যবহার করো না কেন, এই যে ঢাকা, ঢাকা বলতে কি অন্য কিছুকে বোঝায়? ঢাকা বলতে ঢাকাকে বোঝায়। আর একটা নাম ব্যবহার করছি, ঢাকাকে বুঝাইছে। গাজীপুর, কুড়িগ্রাম কাউকে বুঝায়নি। ঠিক আছে। তার মানে এটা কি নাউন? প্রপার নাউন। তাহলে কি প্রপার নাউনের সমস্যা আছে কারো? সমস্যা আছে? না স্যার। না স্যার। ওকে, দেখো এই যে প্রপার নাউনের উদাহরণ সবগুলো আছে, যে রাজু, তারপরে বাংলাদেশ, ঠিক আছে, এগুলো সবগুলো দেওয়া আছে। আচ্ছা, এই চলে গেল, প্রপার নাউন চলে গেল, তাই না? এরপর হলাম কমন নাউন। এটা আরো সহজ। কমন নাউনের এগুলো নিয়ে আসি আমরা। আচ্ছা, কমন নাউনটা কি দেখো, এই যে আমরা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের, এটা কি বোঝাবে? সাধারণ নাম বোঝাবে। কমন মানে কি? সাধারণ। অর্থাৎ যেসব নাম দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থান যে থাকবে, এদের কি নাম বোঝাবে? সাধারণ নাম বোঝাবে। তাকে আমরা কি নাম বলবো? কমন নাউন বলবো। আর আমার টেকনিক হচ্ছে একটা, সেই টেকনিক হচ্ছে, এই টেকনিকটা শিখবো দুটি নাম দ্বারা, দুটি নাম দ্বারা পরিচয় মিলবে বা পরিচয় মিলবে। কয়টি নাউন দ্বারা? দুইটি। এই দুটি নাউন দ্বারা কি মিলবে? পরিচয় মিলবে। একটু উদাহরণগুলো আমরা খেয়াল করে দেখতে পারবো। দেখো, এই যে বয়, কি লিখছি বলো তো দেখি? বয়। এখন তোমরা বললা যে বয়, বয়তে কি দেখে? একটা সাধারণ ভাবে আগে বুঝাই। দেখো, প্রত্যেক জন্য আমরা যারা ছেলে মানুষ, প্রত্যেক জন্য আলাদা আলাদা নাম আছে, তখন আমরা কি প্রপার নাউন। কিন্তু আমাদের সাধারণ পরিচয় কে? আমরা বয়।
আমাদের সবারই আলাদা আলাদা নাম আছে, কিন্তু আমরা সাধারণ পরিচয় কি, আমরা মানুষ। মেয়েরা সবারই কি আলাদা আলাদা নাম আছে, তখন তারা প্রপার নাউন, কিন্তু তাদের সাধারণ পরিচয় কি, তারা গার্ল, ওয়াইফ। এগুলো হচ্ছে কি নাউন আমাদের, কমন নাউন। যেমন আমরা বললাম যে ঢাকা, তখন ছিল প্রপার নাউন। কিন্তু যখন বলবো সিটি, সিটি বলতে কি শুধু ঢাকাকে বোঝায়? যত শহর আছে সবগুলা সাধারণ পরিচয় হচ্ছে শহর বা সিটি, তাই না? এরকম। এখন কথা হচ্ছে আর কয়টা কি কথা বলছি, দুটি নাম দ্বারা পরিচয় মিলে, কয়টি নাম দ্বারা, দুটি নাম দ্বারা কিন্তু পরিচয় মিলবে। তা দুটি নাম যখন বলছি, একটু খেয়াল করো। বললাম বয়, বয় বলতে কি কাউকে নির্দিষ্ট করে বোঝাইছে? বলুন তো দেখি, কারোর নির্দিষ্ট পরিচয় পাওয়া গেছে? যারা জুমে আছে একটু কথা বলি। বয় দ্বারা কি কাউকে কি কারো পরিচয় ফুললি পাওয়া গেছে নির্দিষ্ট করে? না স্যার। না স্যার। পাই নাই। এখন যদি বলি যে বয় একটা তার পরিচয়, আর একটা পরিচয় তার আসাদ, তাহলে কটা নাম হলো বলো তো দিদি? যখন আসাদ বলছি তখন কি আমাকে বুঝাইছে না নির্দিষ্ট স্যার করে, আমার পরিচয় পেয়ে গেছেন না? তাহলে কটা নাম ব্যবহার করে পরিচয়টা পাইলাম বলুন তো দেখি? একটা বয় একটা নাম ছিল, একটা আসাদ একটা নাম, তাহলে কটা নাম দ্বারা পরিচয় পেলাম? দুইটা। দুইটা হলে কি নাও, কমন নাউন। দুইটা হলে কি নাও, কমন নাউন। দেখেন ম্যান, ম্যান একটা নাম, কিন্তু ম্যান বলতে তো সবাইকে বোঝাচ্ছে, কাউকে তো, কারো তো পরিচয় পাওয়া যাচ্ছে না। কিন্তু ম্যানের সাথে যখন বলি যে রহিম, রহিম তো একটা মানুষ, তাহলে রহিম একটা পরিচয়, ম্যান একটা পরিচয়, তাহলে দুইটা পরিচয়, দুইটা পরিচয় পেলে সেটা কি হবে, বা দুইটা নাম দ্বারা পরিচয় পাওয়া গেলে সেটা কি হবে, কমন নাউন হয়ে যাবে। এরপর ধরো আমাদের সিটি। দেখো আমরা, সিটি কিন্তু সব শহরকে বোঝাচ্ছে, তাই না? সাধারণ পরিচয়। সিটি বলতে কি কোনো গাজীপুরকে নির্দিষ্ট করে বোঝাইছে? না। যখন বললাম যে সিটি একটা নাম, গাজীপুর একটা নাম, তাহলে দুটা নাম দ্বারা পরিচয় পাইছি, তার মানে সিটিটা কি নাউন হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। এরকম সবগুলা। আরো একটু যদি ক্লিয়ার করে বোঝাই, যে এইগুলা দেখেন প্লেয়ার, প্রত্যেক প্লেয়ারের আলাদা আলাদা নাম আছে, কিন্তু সবারই সাধারণ পরিচয় তারা কি, খেলোয়াড়। তারপরে এটা কি নাউন, কমন নাউন। প্লেয়ার একটা পরিচয়, একটা পরিচয়, তার একটা নির্দিষ্ট নাম আছে, তাহলে কয়টা নাম দ্বারা পরিচয় পেলাম, দুইটা। তখন এই প্লেয়ারটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। এরকম টিচার, কলেজ, কান্ট্রি, ব্যাংক, রিভার, এগুলো সবগুলো আমাদের কি হয়ে যাবে, ই নাউন হয়ে যাবে, ঠিক আছে? কমন নাউন হয়ে যাবে। দেখেন তো বুঝছেন কিনা এগুলা? স্যার টিম কি কমন নাউনের মধ্যে পড়বে? কি? টিম শব্দটা কি কমন নাউনের মধ্যে পড়বে? আপনার কথাটা ক্লিয়ার আসতেছে না, আবার বলেন তো। স্যার টিম যে খেলোয়াড়দের যে একটা টিম থাকে না, টিম যে বলি, এটা কি না না কমন না, টিম নাউনের তো মধ্যে পড়বে? আলাদা। টিম, টিম তো হবে না কখনো। টিম যে আছে, টিম তো হচ্ছে অনেকগুলোকে একত্রে বোঝায়। টিম আসতেছে, একটু পরে ওয়েট, পর নেক্সট ক্লাস, নেক্সট ডে টিম পাবেন, হ্যাঁ? একটু ওয়েট। টিম কখনো কমন নাউন না, হ্যাঁ? আর টিম হচ্ছে একত্রে বোঝায়। তাহলে কি এখন কি কমন নাউন, কমন নাউনের কারো সমস্যা আছে? দুটা পরিচয়, একদম সোজা কথা। এই যে কান্ট্রি, কান্ট্রি একটা দেশ, একটা পরিচয়, কিন্তু কান্ট্রি বলতে সব দেশকে বোঝাচ্ছে, তাহলে তো এটার পরিচয় পাওয়া গেল না। তার মানে আরেকটা পরিচয় দরকার, বাংলাদেশ। তাহলে দুটা পরিচয় পাওয়া লাগছে, এই জন্য কান্ট্রিটা কি নাউন, কমন নাউন। যারা জুমে আছি, ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু আগাই। এই যে দেখো যে বয়, এটা কমন নাউন, প্লেয়ার কমন নাউন। এই যে গার্ল, দেখেন কার, রোনালদো দেওয়া আছে, মেসি দেওয়া আছে, আবার কি আমাদের বাংলাদেশ দলের নারী ক্যাপ্টেন, তার নামও দেওয়া আছে, তার পরিচয় ইয়ে দেওয়া আছে। দেখো আমরা যখন বলছি গার্ল, তখন কি একে বোঝা গেছে, এর পরিচয় পাওয়া গেছে না? যখন গার্ল আবার তার নাম আছে একটা, তখন দুটা পরিচয় পাওয়া গেছে, তার মানে গার্লটা কি নাউন, কমন নাউন। এই দেখেন এখানে মেসি তো নাই, মেসি থাকলে তো প্রপার নাউন, তাই না? এটা হচ্ছে প্লেয়ার, প্লেয়ার একটা পরিচয়, মেসি একটা পরিচয়, তাহলে কটা পরিচয় পাওয়া গেছে, দুইটা, তার মানে প্লেয়ারটা কি নাউন, কমন নাউন। ঠিক আছে? যদিও আমি ব্রাজিল সাপোর্টার, কিন্তু এখানে কারো দেওয়া হয়নি, ঠিক আছে? এরপর হচ্ছে কালেক্টিভ নাউন। দেখেন কালেক্টিভ নাউন, হ্যাঁ, কালেক্টিভ মানে কি বলুন তো দেখি? একত্রিতকরণ, সমষ্টিগত, বা একত্রে রাখা, সংগ্রহকৃত, ইগত, মানে একত্রে রাখে, সমষ্টিগত বোঝায়। কালেকটিভ মানে কি, সংগ্রহ করা বা একত্রিত করা বা সমষ্টিগত করা। তাহলে আমরা এভাবে লিখতে পারি, বা যেসব নাউন দ্বারা একই জাতীয় ব্যক্তি, বস্তু, প্রাণী কে পৃথক ভাবে না বোঝায়, ওই যে সমষ্টিগত ভাবে বোঝায়, সমষ্টিকে একত্রে বোঝায়, সমষ্টিগত ভাবে একত্রে বোঝায়, বা বাহিনীগত ভাবে বোঝায়, এগুলাকে আমরা কি নাউন বলতে পারবো, কালেকটিভ নাউন বলতে পারবো। ঠিক আছে? অর্থাৎ কালেকটিভ মানে একত্রে থাকা। তাহলে দেখো আমরা একটু উদাহরণে যদি চলে যাই, উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবো। ক্লাস, ক্লাস তো আগে না আসে, ক্লাসটা পরে আসে একটু। টিম, দেখো যে টিম বলতে এখানে কি একজনকে বোঝায়? টিম বলতে কি অনেকগুলা বা 11 জন খেলোয়াড়কে একত্রে বোঝায়। টিম বলতে কি 11 জন প্লেয়ারকে কি বোঝায়, একত্রে বোঝায়। তাহলে টিম বলতে কি একজনকে বোঝাচ্ছে না, একত্রে 11 জনকে একত্রে বোঝাচ্ছে, একত্রে বোঝাচ্ছে। যখনই একত্রে বোঝাবে তখন সেটা কি হয়ে যাবে, আমাদের কালেক্টিভ নাউন হয়ে যাবে। এরপরে আসো লাইব্রেরি। লাইব্রেরিতে দেখো
যখন একটা রুম আছে, রুমের মধ্যে কয়েকটা থাক আছে, থাকের মধ্যে বই নেই, তোমরা কি লাইব্রেরি বলবা? না। যখন ওই থাকগুলাতে সুন্দরভাবে অনেকগুলা বই গুচ্ছিত আকারে একত্রিত বা সমষ্টিগত ভাবে থাকবে, রাখা হবে, তখন সেটাকে আমরা লাইব্রেরি বলবো। তার মানে লাইব্রেরি কি নাউন? কালেক্টিভ নাউন। কারণ ওখানে অনেকগুলো বই একত্রে সুন্দরভাবে সাজানো থাকে, এই জন্য লাইব্রেরি আমাদের কি নাউন? কালেক্টিভ নাউন। সেম হচ্ছে ক্লাস, সেমটা হচ্ছে ক্লাস। দেখো, একটা রুমে স্টুডেন্ট নাই, সেটাকে ক্লাস বলা যাবে না। যখন রুমে অনেকগুলো স্টুডেন্ট একত্রে পড়াশোনা করবে তখন সেটাকে আমরা কি বলবো? ক্লাস বলবো। তার মানে স্টুডেন্টকে একত্রে বোঝাচ্ছে। অথবা অনেকগুলো ব্যাচ জন সারিবদ্ধ ভাবে একত্রে থাকবে, সেটাকেও ক্লাস বলা যেতে পারে। তাহলে কি, নয় বস্তু একত্রিত, নয় হচ্ছে ছাত্র একত্রিত। তাহলে একত্রিত বোঝাচ্ছে না, অনেকগুলো মানে অনেকগুলো জনকে একত্রে বোঝাচ্ছে না, তাহলে ক্লাস তখন কি নাউন হয়ে যাবে? কালটি নাউন হয়ে যাবে। এরকম হচ্ছে, দেখো এখানে বলা যেতে আছে বাহিনীগত। এখানে কি বলা আছে বলো তো দেখি? বাহিনীগত। বাহিনীগত বলতে কি? এই যে আর্মি পুলিশ, এগুলো আমাদের কালেক্টিভ নাউন। বাহিনীগত বলতে কি বুঝাচ্ছে? আর্মি পুলিশকে বোঝাচ্ছে। এগুলো আমাদের কি নাউন হবে? যদি বাহিনীগত বোঝায় সেগুলো আমাদের কি হবে? কালেক্টিভ নাউন হবে। যেমন আমরা একটা কথা বলি, আমাদের এলাকায় যদি আর্মিতে কেউ জব করে, সে যদি বাসায় আসে তাকে আমরা কি বলে ডাকি? আর্মি বলে ডাকি। এটা কিন্তু টোটালি রং, এটা বলা উচিত না। কারণ আর্মি বলতে কিন্তু ওই একজনকে বোঝায় নাই, ও হচ্ছে সোলজার। আর এই সোলজারের গ্রুপটাকে আমরা কি বলি? আর্মি বলি। এই গ্রুপ অফ সোলজার মানে সোলজারের যে দল বা সৈন্যের যে দল, এই দলকে আর্মি বলা হয়। তাহলে কি একজনকে আর্মি বলা উচিত না? এই জন্য বাহিনীগত যেগুলো আসবে সবগুলো আমাদের কি নাউন হবে? কালেক্টিভ নাউন। আর্মি পুলিশ এগুলো আমাদের কি নাউন? কালেক্টিভ নাউন। তার মানে আর্মিটাও কি আমাদের কালেক্টিভ, পুলিশটাও কালেক্টিভ। জুরি, জুরিটা একটু বুঝায়, যারা ভার্সিটিতে ভর্তি হয়েছেন তাদের কিন্তু প্রেজেন্টেশন দিতে হয়। তখন প্রেজেন্টেশন দিবেন, দেখবেন যে আপনার সামনে অনেকগুলো টিচার, 7-8 জন টিচার গোল টেবিলে বসে আপনাকে মার্কিং করার জন্য। ওই যে বোর্ডটা কিন্তু একজনে হয় নাই, 5-6 জনে মিলে হয়েছে। ওই 5-6 জন মিলে যে একত্রে যে বোর্ডটা আছে, সেই বোর্ডটাকে জুরি বোর্ড বলা হয়। এই যে জুরিটাও আমাদের কি নাউন? কালেক্টিভ নাউন। এরপর আসে কমিটি। কমিটিতে কি একজন থাকে বলেন তো দেখি? 10-12 জন মিলে তো কমিটি হয়, তাই না? তারপর 10-12 জনকে একত্রে বোঝাচ্ছে, এই জন্য এটা কি নাউন? কালেক্টিভ নাউন। এরকম আমাদের গ্রুপ, তারপর হচ্ছে গ্যাং, তারপর হচ্ছে এই যে ক্যাটেল, এটা যে কতবার পরীক্ষা আসছে, এটা যে কতবার পরীক্ষা আসবে এটা বলা মুশকিল। ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশুর পাল। কি? গবাদি পশুর পাল। অর্থাৎ অনেকগুলো গরু একত্রে বোঝাচ্ছে, এটাকে আমরা কি বলবো? কালেক্টিভ নাউন বলবো। এরপর হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি বলতে কি একজনকে বোঝায়? আমাদের পরিবার 5 জন সদস্য নিয়ে গঠিত, তাহলে 5 জনকে একত্রে বোঝাচ্ছে, তার মানে ফ্যামিলি কি নাউন? কালেক্টিভ নাউন। এরপর হচ্ছে ক্রাউড, গ্যাং, এগুলো সবগুলো কালেক্টিভ নাউন। এরপর আমাদের আরেকটা জিনিস আছে যেটা পরীক্ষা আছে, ফ্লোক। ফ্লোক মানে পক্ষীর দল বা প্রাণীর দল বোঝায়। তো পক্ষীর দল, দল বলতেই তো অনেকজন একত্রে, দল বলতে কি অনেকগুলা একত্রে, তার মধ্যে কি নাউন হয়ে যাবে? কালেক্টিভ নাউন হয়ে যাবে। তাহলে আমরা শিখলাম, যদি একত্রে সমষ্টিগত বোঝায় অথবা হচ্ছে বাহিনীগত বোঝায়, সেগুলো কি নাউন হয়ে যাবে? কালেক্টিভ নাউন হয়ে যাবে। দেখেন তো বুঝছেন কিনা? কালেক্টিভ নাউন যারা জুমে আছে বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। কারো যদি কখনো সমস্যা মনে হয় যে বুঝতে পারতেছ না, তাহলে কিন্তু কোশ্চেন করার অপশন আছে, ঠিক আছে? ভয়ের কিছু নেই। আর একটা পরিচয় দেই, আরো একটা পরিচয় হচ্ছে আপনাদের ডিপ্লোমার বড় ভাই আমি, ঠিক আছে? যত মন চায় কোশ্চেন করতে পারবেন, কোনো ভয়ের কিছু নেই, যত মন চায় কোশ্চেন করতে পারবেন। কারণ যে ডিপ্লোমার আমরা যে কোথায় দুর্বল কি সমস্যা সবগুলো আমার জানা আছে, ঠিক আছে? এই জন্য যে কোনো কোশ্চেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে আর্মি, তারপরে টিম, এগুলো সাজানো আছে, তবে আমার প্রিয় টিমটা দিয়ে দিতে অবশ্যই এখানে। আচ্ছা, এই যে এখানে দিয়েছে যে ফ্লোক, তারপরে হার্ট, এগুলো হচ্ছে সবগুলো আমাদের কি? স্যার কালচির এই নাম। পিডিএফটাই কি আমাদের দেওয়া হবে? এই পিডিএফটা আপনাদের দেওয়া হবে, এই পিডিএফ গুলো আপনাকে সুন্দর করে সাজানো আছে, এই পিডিএফ গুলো আপনাকে দেওয়া হবে, সবগুলো সাজানো। তাহলে 4 নাম্বার হচ্ছে আমাদের কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, এই ম্যাটেরিয়াল নাউনের 3টা বৈশিষ্ট্য আপনাদের বলি, দেখেন। এই ম্যাটেরিয়াল নাউনটা সমস্ত অংশ বোঝায়। কি বোঝায়? সমস্ত অংশ বোঝায়। আর 2টা বৈশিষ্ট্য হচ্ছে, এটা গণনা করতে পারবেন না। এটা কি করা যাবে না? গণনা করা যাবে না। কিন্তু কি করা যাবে জানেন? ওজন দ্বারা পরিমাপ করা যাবে। তাহলে কয়টা বৈশিষ্ট্য বলছি বলুন তো দেখি? একটা বলছি সমস্ত অংশ বোঝায়, একটা বলছি কি এটা গণনা করা যায় না, তবে মেন টপিক হচ্ছে গণনা করা যাবে না, ওজন দ্বারা পরিমাপ করা যাবে। এই দুটা কিন্তু খুব মেন, যে গণনা করা যায় না কিন্তু কি করা যায়? ওজন দ্বারা পরিমাপ করা যায়। আর একটা হচ্ছে সমস্ত অংশ বোঝায়, সেটাকে আমরা কি নাউন বলবো? ম্যাটেরিয়াল নাউন বলবো। দেখো, যখন আমরা বললাম গোল্ড, গোল্ড, দেখেন এই যে গোল্ড,
গোলটা দেখেন তো, এক টুকরা স্বর্ণকে আমরা স্বর্ণ বলি, অনেক বড় টুকরোকে আমরা কি স্বর্ণ বলি, কারণ কি এই স্বর্ণ বলতে কি সমস্ত অংশ বোঝাচ্ছে না? হ্যাঁ। কিন্তু স্বর্ণ কি গণনা করা যায়, এক দুই করে গণনা করা যায়? যায় না। কিন্তু এটা ওজন করা যায় কি দ্বারা? ক্যারেট দ্বারা ওজন করা হয়, তাই না? ক্যারেট দ্বারা কি করা যায়? ওজন করা যায়। এরকম দেখেন কি আছে, আয়রন, তারপর হচ্ছে আমাদের কি ওয়াটার। ওয়াটার দেখেন তো, এই যে বোতলের একটুকু পানি, এটাকে আমরা পানি বলি, সমুদ্রের বিশাল পানি, এটাকে আমরা পানি বলি। তার মানে সমস্ত অংশ বোঝাইছে। কিন্তু পানি কি কাউন্ট করা যায়, গণনা করা যায়? যায় না। কিন্তু পানি কি করা যায়? ওজন দ্বারা পরিমাপ করা যায়। এরকম মিল্ক, তারপর হচ্ছে কি সুগার, তারপর হচ্ছে আমাদের স্যান্ড, এগুলো সবগুলো আছে আমাদের কি মেটাল নাউন। এই যে সল্ট, ওয়াটার, মাটন, দেখেন মাংস, একটা মাংসকে আমরা মাংস বলি, অনেক বড় মাংসকে আমরা কি মাংসই বলি। কিন্তু মাংস কি গণনা করা যায় এক দুই করে? না। কিন্তু মাংস কি করা যায়? ওজন দ্বারা পরিমাপ করা যায়। তার মানে এটা কি নাউন? মেটাল নাউন। এরকম হচ্ছে আমাদের উড, কি নাউন? উড। উড দেখেন, এক টুকরা কাঠকে আমরা কাঠ বলি, অনেক বড় কাঠকে আমরা কি কাঠ বলবো। কিন্তু কাঠ কি গণনা করা যায়? যায় না। কিন্তু কি করা যায়? ওজন দ্বারা পরিমাপ করা যায়। তার মানে এগুলো আমাদের কি নাউন? মেটাল নাউন। দেখো এখন মেটাল নাউন নিয়ে সমস্যা আছে কিনা? সমস্যা আছে? না না স্যার। স্যার। এ কি বুঝতে পারতেছেন তো নাকি? বোঝা যাচ্ছে সবকিছু? জি স্যার, বুঝতে হ্যাঁ পারছি। স্যার বোঝা যাচ্ছে। হচ্ছে কারণ তোমরা তো সামনে নাই, বুঝো নাই। আর সামনে না থাকলে তো কি পড়াচ্ছি নিজেও বুঝি না, কারণ হচ্ছে আপনারা রেসপন্স করলে কিন্তু বুঝতে পারবো যে আসলে বুঝাইতে পারতেছি। এগুলো হচ্ছে আমাদের কি, সবগুলো হচ্ছে ম্যাটার নাউন, এগুলো সবগুলো দেওয়া আছে। এখন কিছু জিনিস আছে বুঝছেন, যেগুলো হচ্ছে একটু দেখায়। এটার নোটটা একটু লিখি, নোটটা আমি একটু লিখে দিই। নোটটা হচ্ছে এরকম, ম্যাটেরিয়াল। এই যে ম্যাটেরিয়াল যে নাউন আছে, আমরা যেটা শিখলাম, এই ম্যাটেরিয়াল নাউন থেকে যাহা তৈরি হয় বা উৎপন্ন হয় সবই কমন নাউন হয়ে যাবে। কি নাউন হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। কি নাউন হয়ে যায়? কমন নাউন হয়। এটা একটু মাথায় রাখেন যে কি বলছি। এই যে আমার মেটাল নাউন যে শিখলাম, যে উড, তারপর হচ্ছে মাটন, তারপর হচ্ছে ওয়াটার, এগুলা বা গোল্ড, এগুলো আমাদের কি নাউন ছিল? এগুলো ছিল আমাদের মেটাল নাউন। এই মেটাল নাউন থেকে যা কিছু তৈরি করা হবে সেগুলাকে কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। কমন নাউন মানে কোনগুলা মনে আছে? যে সাধারণ নাম বোঝাবে অথবা দুটা নাম দ্বারা পরিচয় পাওয়া যাবে, সেটা কমন নাউন। এটা একটু পার্থক্য গুলো বলি। দেখো আমাদের কাঠ কি ছিল? মেটাল নাউন ছিল না কাঠ? কাঠ কি নাউনে পড়ছিলাম? মেটাল নাউনে পড়ছিলাম, তাই না? কিন্তু কাঠ থেকে কি তৈরি হয়? চেয়ার তৈরি হয়, টেবল তৈরি হয়, আলমারি তৈরি হয়, ডোর তৈরি হয়। এখন চেয়ারের কথা চিন্তা করো। চেয়ার তো একটা পরিচয়, কিন্তু কি চেয়ার? আরএফএল না অরবিট? তাহলে কি দুটা নাম পরিচয় পাওয়া যাচ্ছে না? একটা হচ্ছে শুধু চেয়ার, একটা হচ্ছে কি আরএফএল চেয়ার। তাহলে কি কয়টা নাম দ্বারা পরিচয় পাওয়া যাচ্ছে বলো তো দেখি? দুইটা। যখন দুইটা পাওয়া যাবে তখন সেটা কি নাউন হয়ে যাবে? কমন নাউন। কি নাউন? কমন নাউন। অর্থাৎ এই যে মেটাল নাউনটা আমরা পড়লাম, এ থেকে যা কিছু উৎপন্ন হয় না কেন, সবগুলো কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। দেখো কাঠ থেকে চেয়ার উৎপন্ন হয়, টেবল হয়, আলমারি হয়, ডোর হয়, তারপরে এগুলো সবগুলো আমাদের কি নাউন? কমন নাউন। সবগুলো কি নাউন? কমন। এরপর দেখো আয়রন, লোহা, এই লোহা থেকে কি হয়? স্টিকল হয়, ক্নাইফ হয়, হামার হয়, এগুলো আমাদের কি নাউন? সবগুলো হচ্ছে কমন নাউন। অর্থাৎ মেটাল নাউন থেকে উৎপন্ন হলে সেটা কি নাউন হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। এর যারা মেয়ে আছেন শ্বশুর বাড়ি মানে জামাইয়ের কাছ থেকে কি কিনবেন? এই যে রিং, নেকলেস, চেন, তার একটু অনেক কিছু থাকে, তাই না? দেখেন তো, যখন বললাম রিং, রিং তো এটা স্বর্ণের হতে পারে, রূপের হতে পারে। কিন্তু রিং একটা পরিচয়, স্বর্ণ যখন বলবো তখন আর একটা পরিচয়। তার মানে দুটা পরিচয়। তার মানে এটা কি নাউন? কমন নাউন। এটা যেহেতু মেটাল নাউন থেকে উৎপন্ন হয়েছে, তার মানে এগুলো সবগুলো কি নাউন হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। দেখেন এই নোটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মেটাল নাউন থেকে যা কিছু উৎপন্ন হয় সবগুলো কি নাউন হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। ক্লিয়ার? এ কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমাকে একটা কোশ্চেনের আনসার দিতে হবে আপনাদের। এই স্যার কোশ্চেনটা যাই। স্যার হ্যাঁ, স্যার ওই যে বলেন। আয়রনটা আছে না, আয়রনের ওইটা তো বুঝলাম না, আয়রন। আচ্ছা, আয়রন তো হচ্ছে লোহা। লোহা থেকে আপনি কি কি তৈরি করতে পারেন বলেন? কাঁচি তৈরি করতে পারেন, কোদাল তৈরি করতে পারেন, এগুলো সবগুলো কমন নাউন হয়ে যাবে। কারণ আয়রন তো একটা লোহা ছিল কি আমাদের মেটাল নাউন। কারণ দেখেন লোহা কি গণনা করা যায়? কিন্তু ওজন দ্বারা পরিমাপ করা হয়, তাই না? বুঝতে পারছেন ঠিক আছে এখন? স্যার, বুঝছি স্যার। ওকে, জি জি ওকে। স্যার। এখন তাহলে আমাকে আপনারা একটু একটা প্রশ্নের অ্যান্সার দিয়ে দেন। সেটা হচ্ছে পেপার কোন প্রকারের নাউন হবে? পেপার, পেপারটা আমাদের ম্যাটেরিয়াল নাউন হবে
ম্যাটেরিয়াল হবে না কমন নাউন হবে? কমন নাউন হবে কারণ স্যার। কমন নাউন হবে, কারণ হচ্ছে এই পেপার কিন্তু কি থেকে তৈরি হয়, কাঠ থেকে তৈরি হয়, উড থেকে, তাই না? কারণ হ্যাঁ উড তো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, তাই না? আর হ্যাঁ ম্যাটেরিয়াল নাউন থেকে যেহেতু পেপারটা উৎপন্ন হয়েছে, তার মানে এটা কি নাউন হওয়ার কথা, কমন নাউন হওয়ার কথা না? হ্যাঁ কারণ আমরা তো শিখলাম ম্যাটেরিয়াল নাউন থেকে যা কিছু উৎপন্ন হয় সেটা কি নাউন হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। সেই হিসেবে কি পেপারটা কি নাউন, নাউন। কমন নাউন। কিন্তু আসলে কি কমন নাউন, আসলে কি কমন নাউন? আচ্ছা, ম্যাটেরিয়াল হয়তো নাউন। আমরা জানি না, আজ থেকে ভুল হবে না। যে হয়তো আমরা জানি না, কিন্তু আজ থেকে আমি কথাটা বলার পর ভুল হবে না। দেখেন, যখন আমি কাঠ থেকে চেয়ারটা তৈরি করছি, এই চেয়ারের মধ্যে কি কাঠটা বোঝা যায় কি না যায় সেটা একটু বলেন তো দেখি। আমি কাঠ থেকে যখন চেয়ার উৎপন্ন করলাম, চেয়ারে কাঠ বোঝা যায় কি না যায়, বলেন। বোঝা যায় কাজ। বোঝা যায়। বোঝা যায়? হ্যাঁ, হ্যাঁ স্যার জি। বোঝা যায়। হ্যাঁ, তাহলে মনে রাখবেন যে আমরা মেটাল নাউন থেকে উৎপন্ন যে জিনিসটা করব, ওই জিনিসে যদি ওই ম্যাটেরিয়ালটা বোঝা যায়, তাহলে ওটা কমন নাউন থাকবে। তাহলে সেটা কি নাউন হয়ে যাবে, কমন নাউন। কিন্তু আমরা এই উড থেকে পেপারটা উৎপন্ন করছি, কিন্তু পেপারে কি কাঠ বোঝা যায়? না, হ্যাঁ স্যার। যখন বোঝা যাবে না সেটা মেটাল নাউনেই থেকে যাবে। যখন বোঝা যাবে না তখন সেটা কি নাউনে থেকে যাবে, থেকে মেটাল যাবে। নাউনে থেকে যাবে। এই জন্য পেপারটা কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। বুঝতে পারছেন? অর্থাৎ আমরা মেটাল নাউন থেকে যা কিছু উৎপন্ন করব সেটা কমন নাউন হবে, এটা শিওর। কিন্তু কখন হবে, যখন ওই মেটাল নাউনটা ওই কমন নাউনে বোঝা যাবে। আর যখন ওই মেটাল নাউনটা কমন নাউনে বোঝা যাবে না, তখন সেটা আর কমন নাউন থাকবে না, সেটা মেটাল নাউনে থেকে যাবে। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, তাহলে আমাদের মেটাল নাউন হচ্ছে, এখন হচ্ছে যে গণনার দিক থেকে আমরা যে গণনা করি, এই গণনার দিক থেকে নাউন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। দেখো, একটা জিনিস আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো এই জিনিসটা একটা সোজা। সেই জিনিসটা কি, দেখো, আমরা যখন প্রপার নাউন পড়লাম, প্রপার, প্রপার, তাই না? এই প্রপার নাউনে কি আমার আমার নাম বলছিলাম না যে আসাদ, আসাদ প্রপার নাউন। কি আসাদকে কি গণনা করা যাবে না, বলেন তো? কি আসাদ একজন গণনা করা যাচ্ছে কি না যাচ্ছে, বলেন? গণনা করা হ্যাঁ যায়। স্যার যাচ্ছে। হ্যাঁ স্যার। তার মানে প্রপার নাউনটা কাউন্টেবল, তার মানে প্রপার নাউনটা গণনা করা যায়। এরপর আসেন, আমি বলছিলাম যে বয়, বয় হচ্ছে আমাদের কমন নাউন, তাই না? হ্যাঁ কমন নাউন, কমন নাউন কি ছিল, বয় ছিল। এই যে বালক, বালক কি গণনা করা যাবে না? ম্যান, মানুষ, গণনা করা যাবে না? গার্ল, গণনা করা যাবে না? যাবে। তার মানে কমন নাউনটা আমাদের কি নাউন, বলুন তো কি নাউন, কাউন্টেবল নাউন। এরপরে আসেন, দেখেন, আমরা যদি বলি কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন দেখো, কালেকটিভ নাউন যখন পড়লাম, কালেকটিভ নাউনে কয়জন আছে, একটা আর্মিতে কয়জন আছে আমরা গুনতে পারবো। তারপরে একটা টিমে কয়জন আছে গুনতে পারবো। একটা দলের মধ্যে কয়জন আছে গুনতে পারবো। বা অডিয়েন্স, দর্শক মন্ডলী কতজন আছে আমরা গুনতে পারবো, তাই না? তার মানে এটা গণনা করা যায়। তার মানে কালেকটিভও কি কাউন্টেবল। তার মানে প্রপার নাউন, কমন নাউন আর কালেকটিভ, এই তিনটা নাউন আমাদের কি কাউন্টেবল। এই তিনটা নাউন কি গণনা করা যায়। আর বাকি দুটা, বাকি দুটা কি আছে, একটা আছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট তো আমরা দেখতে দেখি না, দেখতেই পারি না, তাহলে ওটা গণনা করা যাবে? না, অ্যাবস্ট্রাক্ট তো ধরাই যায় না, দেখা যায় না, গন্ধ নাই, আকার নাই, তাই না? তাহলে এটা গণনা করা যায়? এই যে না, আমার না অনেস্টি, স্যার। এগুলো গণনা করা যায়? যায় না। তার মানে অ্যাবস্ট্রাক্ট কি আনকাউন্টেবল। আর একটা পড়লাম কি ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালে তো একটু আগেই তোমাদের বললাম যে ম্যাটেরিয়াল কি বৈশিষ্ট্য হচ্ছে, এটা গণনা করা যায় না কিন্তু ওজন দ্বারা পরিমাপ করা যায়। তার মানে ম্যাটেরিয়ালটা গণনা করাতেও যায় না। তার মানে অ্যাবস্ট্রাক্ট ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের আনকাউন্টেবল, আর প্রপার কমন কালেকটিভ হচ্ছে আমাদের কাউন্টেবল। ক্লিয়ার? কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আরেকটু আগাই। এই যে এগুলা কাউন্টেবল নাউন কাকে বলে, এটা আমরা সবাই জানি যে যেসব নাউনকে গণনা করা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। এগুলা কাউন্টেবল নাউন, এগুলা দরকার নেই, এগুলা এগুলা দেখাইলাম। আনকাউন্টেবল নাউন কি, যেগুলো গণনা করা যায় না, সেগুলো হচ্ছে আমাদের আনকাউন্টেবল। এই যে কোনগুলো আনকাউন্টেবল, ওই যে অবস্ট্রাক্ট ম্যাটেরিয়াল যেগুলো উদাহরণ দিচ্ছিলাম সেই উদাহরণগুলো এখানে আছে। তারপরে এগুলো দরকার নেই, হ্যাঁ, এগুলো আমরা শিখে গেছি। এগুলা উদাহরণ ছবির মাধ্যমে দেওয়া আছে, এগুলো দরকার নেই। ঠিক আছে, এখন স্যার হচ্ছে যে মানে কি প্রিভিয়াস ইয়ার। আনকাউন্টেবল নাউন? মানে হ্যাঁ, মানে কি আনকাউন্টেবল নাউন? মানে, হ্যাঁ মানে অবশ্যই আনকাউন্টেবল। মানে টাকা কাউন্টেবল, মানে আনকাউন্টেবল। আমি বলি, টাকা হচ্ছে, দেখেন, আপনি যখন টাকা বলতেছেন, যখন বাংলাদেশে টাকা বোঝাচ্ছে, এই টাকা বলতে কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডলার বোঝাচ্ছে না। যখন মানি বলতেছেন তখন বাংলাদেশের টাকা বোঝাচ্ছে, যুক্তরাষ্ট্রের ডলার বোঝাচ্ছে। তারপরে আমাদের কি
আফ্রিকার কি র্যান্ড মনে হয় র্যান্ড বোঝাচ্ছে, তারপরে হচ্ছে ইংল্যান্ডের কি পাউন্ড বোঝাচ্ছে, তাই না? তাহলে এগুলো কি সমস্ত গুলাকে বোঝাচ্ছে মানি। এই জন্য মানি হচ্ছে আনকাউন্টেবল। আর টাকা যদি হয় এটা একটা নির্দিষ্ট নির্দিষ্ট দেশের, এটা কাউন্টেবল। বুঝতে পারছি? মানি বলতে কিন্তু শুধু টাকা বোঝায় না, মানি বলতে কিন্তু ডলার, পাউন্ড, পেসো সবগুলাকে বোঝায়, এই জন্য এটা আনকাউন্টেবল। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে। এখন দেখেন এই যে আমাদের প্রিভিয়াস কোশ্চেন যেগুলো আপনাদের পরীক্ষায় আসছে, দেখেন এই যে কত দেয়া আছে দেখেন। বাংলাদেশের ডাক বিভাগের পোস্টম্যানে আসছে, প্রাথমিক শিক্ষা অভিজ্ঞতা হিসাব সহকারীতে আসছে। সেখানে প্রশ্ন আছে কি নাউন প্রধানত কত, নাউন প্রধানত কত প্রকার? বলেন কত প্রকার নাউন প্রধানত? নাউন প্রধানত দুই প্রকার। 2 স্যার। এখানে প্রধানত হবে না, সাধারণত হবে। দাঁড়ান একটু 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 চেঞ্জ, যেমন একটু ভুলে যাচ্ছে, সাধারণত হবে। এটা আসলে সাধারণত, হ্যাঁ এটা সাধারণত হবে, হ্যাঁ। তো 5 প্রকার। নাউন কত প্রকার বা সাধারণত হবে, হ্যাঁ। এটা একটু কালারটা চেঞ্জ করে নিতে ধরো, এটা হবে সাধারণত, হ্যাঁ। তো সাধারণত কত প্রকার বলেন? নাউন সাধারণত 5 প্রকার। কত প্রকার একটু আগে পড়াইছি যে নাউন প্রধানত দুই প্রকার, অ্যাবস্ট্রাক্ট কংক্রিট। আর যদি প্রধানত বলি দুই প্রকার, আর যদি সাধারণত বলি বা নাউন কত প্রকার এই কথা বলে তাহলে হচ্ছে 5 আর প্রকার। 5 প্রকার। ঠিক আছে, এটাই আনসার। তাহলে আমাদের এটা কমন পড়ছে। এরপর আসো, সবগুলোই পাবা, যেগুলো যদি বুঝে থাকো ক্লাস সবগুলোই পারবা। হুইচ ওয়ান ইজ কি ম্যাটেরিয়াল নাউন? কোনটা ম্যাটেরিয়াল নাউন? ম্যাটেরিয়াল কোনগুলা? যেটা সমস্ত অংশ বোঝাবে কিন্তু গণনা করা যাবে না, ওজন দ্বারা কি করা যাবে? মিট। পরিমাপ করা যাবে। এখন দেখো মিট। গ্রুপ, যখন আমরা বলছি গ্রুপ, গ্রুপ তো হচ্ছে কি দল বোঝায়, তার মানে এটা কালেকটিভ। তারপরে সিরিয়াসনেস, নেস আছে, তার মানে কি এটা অ্যাবস্ট্রাক্ট। পার্টি, পার্টি মানে কি একটা দলের সম্পর্ক, কারণ পার্টিতে অনেক লোক জমায়েত হয়, তার মানে এটাও কালেকটিভ। তাহলে কোনটা হবে ম্যাটেরিয়াল? মিট। মিট। মিট মানে কি মাংস, মাংস কি গণনা করা যায় না কিন্তু ওজন দ্বারা পরিমাপ করা যায়। এই জন্য রাইট অ্যান্সার কি? বি। রাইট অ্যান্সার বি। মিট। এরপর দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? একটু আগে বললাম যে ক্যাটেল বারবার পরীক্ষা আসবে। কত পরীক্ষা আসে হিসাব ছাড়া, আরো পরীক্ষায় আছে, দশম বিশেষ প্রাথমিক সব ক্ষেত্রে আছে। কত পরীক্ষা আছে দেখছেন? যে ক্যাটেল মানে কি গবাদি পশুর পাল। পাল বলতে কি একটা দল বোঝায়, আর পাল হ্যাঁ, বলতে অনেক কালেকটিভ নাউন। একত্রে বোঝায়, তার মানে কি নাউন? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, কারণ দল বোঝাচ্ছে, তার মানে হচ্ছে কালেকটিভ। শেষ, এই যে কালেকটিভ নাউন শেষ, এটাই আনসার। দেখো এটাই দেওয়া আছে। এরপর দেখো কোনটি কালেকটিভ নাউন নয়। এবার কিন্তু বলছে কোনটি কালেকটিভ নাউন নয়। তাহলে আমি আগে বলছি, দেখেন এটা বয়। দল, পাল, এটা বয়। কালেকটিভ নাউন। যত বাহিনী বয়। আছে এগুলা কালেকটিভ নাউন। বয়। বাহিনীগত কি কালেকটিভ নাউন না? আর্মি পুলিশ কালেকটিভ নাউন ছিল। তারপর হচ্ছে অডিয়েন্স, অডিয়েন্স। অডিয়েন্স এটাও কালেকটিভ নাউন। দল। অডিয়েন্স মানে কি দর্শক মন্ডলী, মন্ডলী বলতে অনেকগুলাকে বোঝাচ্ছে। তারপরে তাহলে কোনটা কালেকটিভ নাউন নয়? এই বয়। বয় কি নাউন? কমন নাউন, কারণ বয় হচ্ছে সাধারণ নাম, এটা দুটা দ্বারা পরিচয় পাওয়া যায়। তাহলে রাইট অ্যান্সার কি হবে? বয়। আর এই তিনটা হচ্ছে কালেকটিভ নাউন। আর এখানে প্রশ্ন আছে কোনটা কালেকটিভ নাউন নয়। দেখো এগুলা যে চাকরি পরীক্ষা আছে সবগুলো আমাদের কমন পড়তেছে না, যা পড়াইলাম এরকম জি। সবগুলোই পড়বে। দেখেন ফাইন্ড আউট দ্য কমন নাউন। কোনটি কমন নাউন? দেখেন এই কমন নাউনের ক্ষেত্রে ঢাকা কি প্রপার নাউন, একটা নাম দ্বারা সিটি পরিচয় হবে। পাইছি। ফ্লোক হচ্ছে পক্ষীর দল, এটা হচ্ছে কালেকটিভ নাউন। বাউন্স এটা হচ্ছে কি ব্যাংকের সমষ্টিকে বোঝায়, এটাও কালেকটিভ নাউন। তাহলে সিটি হচ্ছে আমাদের কমন নাউন, কারণ সিটি দ্বারা সাধারণ নাম বোঝায়, আর সিটি দ্বারা দুটা নাম দ্বারা পরিচয় পাওয়া যায়, তার মানে এটা কি নাউন? কমন নাউন। এই যে এইরকম প্রশ্নগুলো দেখেন, এগুলো আপনারা সব পারবেন, ইজিলি পারবেন। দেখেন হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস? বলেন কোন নাউন হবে? এবার আর বলবো না, বলেন। অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট, কি কারণে অ্যাবস্ট্রাক্ট? এই যে দেখেন রে ভাই, নেস আছে, কি আছে? নেস আছে। নেস আছে মানে কি ওটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনো কথা নেই। হ্যাঁ। নেস আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন, শেষ। এরপর আছেন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্ল কোন প্রকারের নাউন? ওই যে গার্ল একটা পরিচয়, আর একটা তার নিজের নাম আছে, তাহলে দুটা পরিচয়, তার মানে কি নাউন? কমন নাউন, শেষ। এরকম দেখেন এগুলো সবগুলো সাজানো আছে। তাহলে এগুলো থাকলে কি আপনার বই কেনার দরকার আছে? নাই, এরকম সব উদাহরণ দেওয়া আছে এখানে স্যার এর সাজানো। আগেরটা 6 নম্বরটা স্যার। 6 নম্বর? স্যার এত দূরে প্রশ্ন করলেন না, বলেন। স্যার এটা কি হইব স্যার, মানে এটা কোন নাউন হইব? আচ্ছা, একটু আগে দেখেন আমি যখন অ্যাবস্ট্রাক্ট নাউন পড়াইছি তখন বলছিলাম যে এই যে কাইন্ডনেস মানে দয়ালু, এটা কি আপনি দেখতে পারেন, ধরা যায়, গন্ধ আছে, আকার আছে? নাই। জি স্যার। যার নাই অনুভব করা যায় সে তিনি দয়ালু, সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আর একটা কথা বলছিলাম
যদি কোনো ওয়ার্ডের শেষে নেস থাকে, এই নেস কথাটা থাকে, নেস, ডোম, শীত, এগুলো যদি থাকে বা হুড এগুলো থাকে, তাহলে সেটা কি নাউন হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এই যে নেস আছে, চোখ বুঝে অ্যাবস্ট্রাক্ট। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে আমরা 8 নম্বরে ছিলাম। 8 নম্বরে আর্মি, ওই যে বললাম একটু আগে যে বাহিনীগত নাম থাকলে কি হবে? এ দেখতে কি সমস্যা হচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে না এক ফটো। ঝাপসা দেখা আচ্ছা আচ্ছা যাচ্ছে না। সমস্যা হয়ে গেছে। স্যার হ্যাঁ স্যার, এখন ঠিক ক্যামেরা আছে। সাজিদ এবার ভাই, ঠিক আছে। এখন ঠিক আছে আচ্ছা স্যার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে। দেখো এই যে আর্মি, আর্মি মানে কি? বাহিনীগত না? হুম। বাহিনীগত না? বাহিনীগত হলে কি নাউন? মানে কালেকটিভ নাউন। কালেকটিভ, শেষ। বাহিনীগত হলে কালেকটিভ, কারণ একটু আগে বলছি যে আর্মি, পুলিশ এগুলো সবগুলো কি কালেক্টিভ। কালেকটিভ, ঠিক আছে, বাহিনীগত। আচ্ছা, এরপর আছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ, এই যে কমিটি, কমিটি কি নাউন? 10-12 জন কালেকটিভ মিলে একটা নাউন। কমিটি হয়, তাহলে কি নাউন? কালেকটিভ নাউন, ঠিক আছে। আচ্ছা, দেখো এগুলো যে ড্রাফটম্যান, তোমাদের নন ক্যাডারে আসলে এগুলা। এরপর আছে হোয়াট টাইপ অফ নাউন ইজ দা কেমিস্ট্রি, এটা অনেকে বোঝে না, বা রিসেন্টলি একটা বইতে, যে আমাদের কম্পিটিটিভ বইতে ভুল দেওয়া আছে। কেমিস্ট্রি মানে কি জানো? রসায়ন। এই রসায়নগুলো সেই রসায়ন নয়। দেখো আয়মান সাদিক আর মুনজারি শারীরের একটা কথা বলি, যে এই দুজনের মধ্যে কি রসায়নটা ভালো জমছে? রসায়নটা ভালো জমছে মনে কি কেমিস্ট্রি ভালো জমছে? এই রসায়নটা কি তোমরা দেখতে পাও? ধরা যায়? গন্ধ আছে, আকার আছে? নাই। এবং এই রসায়নের একটা গুণ বোঝাচ্ছে, তার মানে এটা কি নাউন হবে বলো তো দেখি? অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে কেমিস্ট্রিটা না কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি কেমিস্ট্রি বুক বলতো তাহলে সেটা প্রপার হতো, ঠিক আছে। আচ্ছা, এটা বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা, স্যার। ওকে। এরপরে আসো, দেখো অনেকবার আসছে, কত কত পরীক্ষা আসছে এটা। রিভার কোন প্রকারের নাউন বলো? রিভার, যখন বলি মেঘনা তখন হয় প্রপার, যখন বলি যমুনা তখন হয় প্রপার, যদি বলি রিভার তার মানে সব সব নদীর সাধারণ নাম কি? কমন রিভার। স্যার। তার মানে এটা কি নাউন? কমন নাউন। কমন। রিভার একটা পরিচয়, যমুনা নাম আর একটা পরিচয়, দুটা পরিচয়, তার মানে কি নাউন? কমন নাউন। ক্লিয়ার? ও আগে অ্যান্সার লিখেই ফেলছি। আচ্ছা, এরপর 12 দেখো, বিটি ইজ কি ট্রুথ, হিয়ার ডিটি। এই যে ডিটি, আগে বললাম যে ডিটি কি, এটা দেখা যায়, মানে এমনি বাস্তবে দেখা যায় কিন্তু ধরা যায় না, গন্ধ নাই, আকার নাই, তাই না? কিন্তু অ্যাবস্ট্রাক্ট অনুভব করা নাউন। যায় সেটা সুন্দর। তার মানে কি নাউন? অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো অ্যাবস্ট্রাক্ট দেওয়া আছে। কোনটি কমন নাউন বলো? কোনটি কমন নাউন তোমরা বলো? ব্যাংক স্যার। বলো। ব্যাংক। ব্যাংক, ব্যাংক। দেখো কত ব্যাংক আছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, কত ব্যাংক আছে, তাই না? যখন সোনালী ব্যাংক হুম। বলতেছি তখন নির্দিষ্ট, তখন প্রপার নাউন। শুধু ব্যাংক বলছি যখন, তখন সমস্ত ব্যাংকে বোঝাচ্ছে, সমস্ত ব্যাংকের সাধারণ নাম কি? ব্যাংক। তাহলে ব্যাংক কি নাউন? নাউন। কমন নাউন। তাহলে এটাও বুঝতে পারছি আমরা। এরপর 14তে আছে কোনটি কালেক্টিভ নাউন, আমাদের কোনটি কালেক্টিভ নাউন দেখো? ক্লাস। ক্লাস। এই কে যেন বলছে, যখন সাবজেক্ট বুঝাবে কেমিস্ট্রি তখন অবশ্যই এটা প্রপার নাউন হয়ে যাবে, ঠিক আছে। যদি যখন একবার আমার সাবজেক্ট উল্লেখ কেমিস্ট্রি বুক বলতেছে তখন হচ্ছে আমাদের প্রপার হয়ে যাবে, আর যদি এমনি কেমিস্ট্রি থাকে তাহলে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, কারণ হচ্ছে রসায়ন বুঝাচ্ছে এটা। আচ্ছা, এটা এখানে ক্লাস কালেক্টিভ নাউন কোনটা? ক্লাস। কারণ আপনাদের ক্লাস। বলছিলাম কি, এইভাবে বলছিলাম যে যখন অনেকগুলা স্টুডেন্ট একত্রে পড়াশোনা করে তখন সেটাকে আমরা ক্লাস বলি, ঠিক আছে। কি বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ স্যার বলছি। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা আসি, এরপর হচ্ছে নিচের কোনটি কালেক্টিভ নাউন, আবার বলছে কোনটি কালেক্টিভ নাউন। তাহলে কোনটি কালেক্টিভ হবে বলো দেখি? যে কমিটি। কমিটি স্যার। কমিটি মানে কি? এই যে 10-12 জন মিলে একত্রে। আর ট্রুথ, হ্যাঁ। যখন একটা ওয়ার্ডের শেষে টিএস থাকে সেটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়। ব্যাংক তো কমন নাউন, এগুলো আমরা জানি। আর হাবিবুর তো আমাদের প্রপার নাউন, নাম। তোমরা নিজে নিজে পাবে। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা বলো তো দেখি এখন? অ্যাবস্ট্রাক্ট নাউন এজেন্সি মানে প্রতিনিধিত্বকারী। এজেন্সি। এজেন্সি প্রতিনিধিত্বকারী, একটা গুণবাচক না? এজেন্সি প্রতিনিধিত্বকারী। এটা কি বাস্তবে দেখা যায়, ধরা যায়, গন্ধ আছে, আকার আছে? নাই। এবং এটা অনুভব করা যায় যে প্রতিনিধিত্বকারী, তার মানে এজেন্সি রাইট অ্যান্সার। এটা এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এজেন্সি। কোন ওয়ার্ডের শেষে সিওয়াই থাকলে ওটাও আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। আর বাকি তিনটা ওয়ার্ডের মিনিংটা একটু বলবেন স্যার? এই ইনফ্যান্ট হচ্ছে শিশু, তারপর হচ্ছে কি, তাহলে হচ্ছে আমাদের কি নাউন হবে? শিশু হলে কি নাউন?
কমন স্যার। কমন নাউন। আর এটা ওই ইউএস হচ্ছে এটা অ্যাডজেক্টিভ দিচ্ছে এখানে, এটা নাউনের দিতে অ্যাডজেক্টিভ ঢুকাইছে, এটা অ্যাডজেক্টিভ হবে। গ্রান্ট হচ্ছে গ্রান্টে, তার মানে হচ্ছে ইনফ্যাক্ট হচ্ছে কি এটা কমন নাউন। এই দুটা অন্যই ঢুকে পড়ছে এখানে। এরপর হচ্ছে ঢাকা ইজ এ বিগ সিটি, তারপরে এখানে কি বলছে, সিটি কি, সিটি কি নাউন হবে বলো? কমন নাউন্স। কমন কমন নাউন নাউন, তাই না? সিটি কি হবে? কমন নাউন কমন হবে। আচ্ছা, এরপর মাটন, মাটন কোন নাউন হবে বলো? Material noun. ম্যাটেরিয়াল। রিয়েল ম্যাটেরিয়াল, তাই না? মাটন ম্যাটেরিয়াল, কারণ হচ্ছে মাংস কি গণনা করা যায় না, ওজন দ্বারা পরিমাপ করা যায়। এখন কথা হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কিন্তু আহ এই যে এখানে এক ভাই সাকলান ভাই কমেন্ট করতেছেন বারবার ফেসবুক লাইভে, আপনাদের সাথে তো কথা বলতে পারি নাই, কারণ হচ্ছে আমি তো জুমে ক্লাস করছি, জুমের সাথে কথা বলতেছি। যারা ফেসবুক লাইভে আছে, লাইভে আছে, তাদের অসংখ্য ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য। এখন আপনাদের একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে এরকম যে আমাদের এই যে বিভিন্ন পলিটেকনিক একজন বারবার বলতেছে যে আন্দোলন চলতেছে, এটা হচ্ছে নন টেকনিক্যাল যে ক্রাফটরা আছে এদের হটাও, কারিগরি শিক্ষা বাঁচাও। এটা আসলে সবারই উচিত, আমাদের ডিপ্লোমার স্বার্থে সবারই আন্দোলনটা করা উচিত। এবং নিজ নিজ পলিটেকনিকের যে ছোট ভাই আছে বা অনুষরা আছে তাদেরকে সজাগ করা উচিত, কারণ এই নন টেকনিক্যাল পার্সন গুলো আমাদের কারিগরি ইতে ঢুকে একবারে শেষ করে দিচ্ছে সবকিছু, ঠিক আছে? এটা যারা পলিটেকনিক বা অনুষরা আছে তাদেরকে একটু বুঝান, কি করেন, এটা সবারই উচিত আছে, আমাদের ডিপ্লোমার স্বার্থে এই কাজটা করা উচিত সবার। আচ্ছা, তারপরে আছে আমরা দেখো মাটন তো চলে গেল, এটা ম্যাটেরিয়াল। এরপর দেখেন হ্যাপিনেস, হ্যাপিনেস, তাই না? হ্যাপিনেসটা দেখি। এই যে একটা কথা বলছি যে নেস আছে, নেস থাকলে কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। চোখের পলকে শেষ, নেস আছে তার মানে কি নাউন? অ্যাবস্ট্রাক্ট। এক কথায় শেষ, এটার কোনো দ্বিতীয় কোনো অপশন নেই, নেস আছে মানে অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো ফ্রিডম। এটাও দেখো, তোমরা দেখলেই বুঝতে পারো ফ্রিডম। আমি বলছিলাম যেসব ওয়ার্ডের সাথে শিপ থাকবে, নেস থাকবে, উড থাকবে, ডোম থাকবে, টিওয়াই, ইএনসি, তারপরে অ্যাবস্ট্রাক্ট সিওয়াই নাউন থাকবে, সেগুলো আমাদের কি নাউন হয়ে যাবে? PNC, অ্যাবস্ট্রাক্ট। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ডোম আছে, তার মানে 100% কি নাউন হয়ে যাবে? অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। তাহলে এটা কি বুঝতে পারছি সবাই যারা জুমে আছে? স্যার জি স্যার স্যার ফ্রিডম মানে তো আচ্ছা, যোদ্ধা না? ওকে। আমাদের দেখেন দা ইন, তার মানে যেগুলা পরীক্ষায় আসছিল, যেগুলা পরীক্ষায় আসছে, আমাদের কিন্তু নাউন দ্বিতীয় পার্ট আছে, এটা কিন্তু লেকচার 1। লেকচার 1 শেষ করলাম, তাহলে লেকচার 2 আছে, তার মানে নাউনের আরো কিছু বাকি আছে, তাই না? নেক্সট ক্লাসটা আরো মজাদার হবে, বাক্য থেকে কিভাবে নাউন বের করা যাবে, কোথা থেকে কি বের করা যাবে সবকিছু শেখানো হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে নাউনের ক্লাস, এই যে আমরা যে নাউনের ক্লাসটা করলাম, যারা জুমে আছে তাদের সাথে তো কথা বলছি, ফেসবুক লাইভে তো কথা বলা সম্ভব হচ্ছে না। দেখেন তো, এই যে এত সুন্দর করে গুছালো সাজানো, যত পরীক্ষা আছে সবগুলো সাজানো আছে, লেকচার দিয়ে শীট দেওয়া হচ্ছে, সবকিছু দেওয়া হবে, আর কত ভাবে উপকার করা যায় সবকিছু দেওয়া হচ্ছে, খালি আপনারা কি নেবেন, এ নিতে পারলেই এনাফ। দেখেন সবগুলা যেগুলো চাকরি পরীক্ষা আছে আছে সবগুলো এখানে দেওয়া আছে, এগুলা পড়লেই এনাফ আমাদের, এগুলা পারলে আমাদের ডিপ্লোমা চাকরিতে এনাফ, ঠিক আছে? তাহলে আজকে তো আমাদের শেষ। হাবিবুল্লাহ হাবিব, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি অনেক। আব্দুর রহমান ভাই, যারা ইতে ছিলেন ফেসবুক লাইভে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তাহলে আজকে আমি এখানেই বিদায় নেবো। আর হচ্ছে আমাদের যেহেতু ক্লাস ম্যানেজমেন্ট স্যার আছে, তিনি আপনাদের সাথে কথা বলবে আসলে সবকিছু বিষয়ে, যে কোচিং কিভাবে ই করবেন, আপনাদের শীট বিভিন্ন বিষয় জানা থাকে, সবকিছু এখন তিনি বলবেন। তাহলে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করতেছি সকলে ভালো আছেন। এতক্ষণ লম্বা সময় আমরা ক্লাস করলাম, আসাদ স্যার আমাদের ইংরেজি ক্লাস নিল। বাকি ক্লাস করে আমার মনে হয় এতটুকু বোঝা গেছে যে আপনি যদি আসলে এইভাবে সহজে ক্লাস কনসেন্ট্রেশন রাখতে পারেন, তাহলে বাসা থেকেও পড়া সম্ভব।
যেভাবে আমরা ক্লাসগুলোকে স্লাইডগুলোকে তৈরি করি, এই স্লাইডগুলো আসলে অনেক কষ্ট করে তৈরি করতে হয় যাতে করে আপনি বুঝতে পারেন যে এইটা পড়লে কি হয়। আসলে আমরা বই নির্ভর হয়ে যাই, আমরা এই বই থেকে বের হয়ে আসছি যে আসলে কতটা সহজে জিনিসগুলোকে মনে রাখা যায়। আপনি যখনই এই ক্লাসটা শেষ হয়ে যাবে, যারা ভর্তি হয়েছেন সিটটা দিয়ে দিব, আপনি যদি পড়েন দেখবেন, আপনি যদি উদাহরণগুলোকে কল্পনা করেন এবং রেকর্ড ক্লাসটা একবার দেখেন, আপনি কিন্তু ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে আসাদ স্যার কোন কোন উদাহরণগুলো দিছিল এবং কিছু পিকচার আমরা ইউজ করছি, যেমন গার্লের প্লেয়ার টিম, এগুলো কিন্তু সমসাময়িক এই যে ঘটনাগুলো কিংবা যেটা যেটা হচ্ছে সেটাকে টার্গেট করে আমরা এই স্লাইড গুলো তৈরি করি এবং নিত্য নতুন ভাবে এগুলো আপডেট করি। উদাহরণগুলোকেই সেভাবে দেই, কিন্তু এগুলো কিন্তু এমন না যে আপনি বুঝতে পারবেন না, নতুন একটা উদাহরণ বানাই নিয়ে আসছে এরকম না। বিগত চাকরির পরীক্ষার আলোকে এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। আসাদ স্যার 20টা উদাহরণ দেখাইছে। আমি নাউনের আপনাদেরকে যে শিক্ষা দিব এর মধ্যে 50টা উদাহরণ আছে, দেখাই দিয়ে যাব। এই 50টার বাইরে কোনো উদাহরণ আপনাকে করতে হবে না। এরকম দেখবেন যে একটা প্রশ্ন 15 বার আসছে, এটা হচ্ছে আসাদ স্যার তোমার ক্লাসের সময় বলছে হুইচ নাউন ইজ ক্যাটেল। এইটা প্রায় অনেকবার পরীক্ষার মধ্যে আসছে, ওইখানে এক্সাক্ট ভাবে এভাবেই লেখা আছে যে আপনার একটা পরীক্ষার প্রশ্ন কতবার আসে। আসলে একটা অধ্যায় পড়ার পরে কিংবা একটা টপিক বোঝার পরে আমাকে বুঝতে হবে কোন প্রশ্নগুলো আসে। আমরা আসলে এইটার প্রতি গুরুত্ব না দিয়ে আমরা গুরুত্ব দিই যে তাড়াতাড়ি শেষ করে দেন। আসলে তাড়াতাড়ি শেষ করাটাই মূল উদ্দেশ্য না, এক্সাক্ট ভাবে আমাকে জানতে হবে যে জিনিসগুলো পরীক্ষায় আসে সেগুলো আমি পারতেছি কিনা। এই শীট গুলো বাজারে আপনি যতগুলো বই আছে, আপনি মাস্টার বলেন, কম্পিটিটিভ বলেন, নিট বলেন, আরো নাম না জানা অনেক বই আছে, এই বইগুলোর মধ্যে আসলে এক্সাক্ট ভাবে এতগুলো উদাহরণ নাই। আমার রুলস যেভাবে পড়াইছে, এই রুলস গুলো পড়ার পরে এক্সাক্ট ভাবে আমার প্র্যাকটিস করতে হবে। আমি যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমার ভুলগুলোকে বুঝতে পারবো যে আমি আসলে উদাহরণ বুঝতেছি কি বুঝতেছি না, কেন এটা কনক্রিট নাউন হচ্ছে, কেন এটা কালেকটিভ নাউন হচ্ছে, কেন কমন নাউন হচ্ছে। এই কেনর উত্তরগুলো আমি প্র্যাকটিস করতে গেলে বুঝতে পারবো। আর এক্সাক্ট ভাবে এই উদাহরণগুলো এখানে দেওয়া থাকবে। পাশাপাশি হচ্ছে আপনার এই যা পড়াইছে এটা তো স্লাইড, ক্লাসে অনেকে কোশ্চেন করছেন এটাই কি পাবো, এটা তো স্লাইড, এটাকে সুন্দর মতো সাজানো আকারে শীট আছে যাতে করে আপনার এটা পড়লে আর কোনো বই না পড়তে হয়। এত সুন্দর করে সাজানো আছে, আমি এখনই দেখাই দিব। আপনি যদি শুধুমাত্র আসাদ স্যারের ইংলিশ ক্লাসটা ফলো করেন, এই শীটের যে রুলস গুলো আছে সেগুলো পড়েন এবং ইংলিশ থেকে প্র্যাকটিস শীট থেকে প্র্যাকটিস করেন, এর বাইরে আপনার আর কিছু করতে হবে না, আপনার কোনো বই কিনা লাগবে না যদি এটা ফলো করেন। হ্যাঁ, আপনি যদি মনে করেন আমি একটা বই রাখতে চাই, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা রাখতে পারেন। আমরা নির্দিষ্ট কোনো বই থেকে পড়াই না, কোনো প্রকাশনী, সাথে আমরা ব্যবসাও করি না, কোনো বই আমরা পড়াইও না। আমরা আমাদের নিজস্ব গবেষণালব্ধ যে টিম আছে, রিসার্চ টিমের আওতায় আমরা সেগুলো তৈরি করছি এবং সেইগুলোই আমরা ক্লাসে পড়াই। একজন ফেসবুক লাইভে জিজ্ঞেস করছেন অফলাইনের কোন স্টুডেন্ট কি শীট পাবেন? না, অফলাইনের কেউই শীটটা পাবেন না। এটা শুধুমাত্র ইঞ্জিনিয়ার কোচিং হোমের যারা অনলাইন ব্যাচের ভর্তিকৃত স্টুডেন্ট তারাই এই শীটটা পাবেন। এই শীটটা আমরা বাইরে কোথাও বিক্রিও করি না, অন্য মানুষের মতো ফেসবুকে পোস্ট দিয়ে বলিও না। 100% কমনের নিশ্চয়তা, এটা যারা ভর্তি হবে তারা পড়াশোনা করবে এই শীট দিয়ে। এই শীটটা আমরা বিক্রির উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে বানাই নাই যে আমরা নিত্য নতুন ভাবে যে আসবে তাকেই দিয়ে দিবো। অফলাইনে যদি আপনি অফিসে আসেন তাও আপনি এই শীটটা পাবেন না। যারা ভর্তি হচ্ছে নতুন 22তম অনলাইন ব্যাচে, এই শীটগুলো শুধুমাত্র তাদের জন্য। এতক্ষণ আমাদের ইংরেজি ক্লাস নিয়ে গেছে আসাদ স্যার, এই দুইজন অর্থাৎ রাশেদ কাদির স্যার এবং আসাদ স্যার ক্লাস নিতে। আগামী দিন যখন ক্লাস হবে, ক্লাস নিবে আমাদের রিজভী আহমেদ স্যার। রিজভী স্যারের পরিচয় যদি একটু আগে বলে দেই আপনাদের জন্য সুবিধা হবে, যারা আমাকে জুমের মধ্যে ফ্রি ক্লাসে দেখতেছেন রিজভী স্যারের কিংবা ক্লাস কি ফেসবুক কালকে লাইভে হবে স্যার? দেখতেছেন, অনেকেই চিনেন। আজকেও আমাদের গাজীপুর শাখায় বাংলাদেশ 2.0 ব্যাচের ক্লাস নিচ্ছে রিজভী আহমেদ। 40তম নন ক্যাডারে রাজস্ব কর্মকর্তা হিসেবে এখন চাকরি করতেছে। তার পোস্টিং হচ্ছে আপনার সাভারে। যখন ক্লাস নিতে আসবে তার আপনাকে কোয়ালিটি দিয়ে পড়ানোর দক্ষতা দিয়ে বুঝাবে। এই কারণে আমরা ক্লাসগুলোকে ওপেন রাখছি যে আমরা আসলে এই গুটি কয়েকটা টিচারকে নিয়ে অথবা বলবো একটা করবো একটা এরকম না। অন টাইম পাবলিক ক্লাস হচ্ছে, যে কোনো কেউ আপনার এই ক্লাসগুলো দেখে বুঝে সিদ্ধান্ত নিতে পারবেন যে ইঞ্জিনিয়ার্স কোচিং হোম অফলাইনের মতো কেন অনলাইনেও বেস্ট। তারা আসলে যে কাজগুলো বলে এই কারণে কিন্তু স্টুডেন্ট গুলো আসে। সেম টিচার, টাইমের পার্থক্য আছে, যার যখন ক্লাস থাকে সেভাবে শিডিউল করা আছে, এভাবে এসে ক্লাসগুলো নেয়। জাস্ট টিচারের কথাটা একটু বলে রাখা। তাহলে আপনি যে শীটগুলো পাবেন এই আসাদ স্যার পড়ানোর পরে, শীটগুলো আপনার কিরকম হবে এটা যদি আমি আপনাদেরকে দেখাই। যে ফার্স্ট ক্লাস আপনি যখন পড়বেন আপনাকে আগে রুলস পড়তে হবে, রুলস, এরপরে হচ্ছে এক্সারসাইজ। আমরা রুলস এর বাইরে ইংরেজি কোথাও যাইতে পারি না। সেই ক্ষেত্রে আপনি যখন পড়া শুরু করবেন, এটা হচ্ছে আমাদের একটা টপ পেজ সুন্দর মতো সাজানো আছে। এরপরে আপনি যখন আসবেন এক্সাক্ট ভাবে 500 পিস সবকিছু লেখা আছে, পরীক্ষায় কোনটা অধ্যায়টা গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, সবকিছু সুন্দর মতো উদাহরণ দিয়ে এখানে লেখা আছে। এই দেখেন
সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 520 পিসের প্রিপজিশন। এটা আসাদ স্যার বলে দিয়ে গেছে। প্রিপজিশনের দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে আপনার সিম্পল প্রিপজিশন, একটা হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এটাও আসাদ স্যার যখন ক্লাস নিছে তখন বলে দিয়ে গেছে, এই সুন্দর করে একবারে বিস্তারিত এখানের মধ্যে লেখা আছে, একদম উদাহরণ দিয়ে। এই যে 520 পিস 8 প্রকার, এগুলো এতক্ষণ যারা ক্লাস করছেন তারা দেখছেন। ক্লাসের ক্ষেত্রে অফলাইনের মতোই আপনাকে গুরুত্ব দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। যে ক্লাসে স্টার্ট করছে অফলাইনটা ভাবে স্টুডেন্ট যখন ক্লাসে আসছে এরপরে কিন্তু সে বাইরে যেতে পারে না, এই জন্য জুমটাকে এমন একটা প্ল্যাটফর্ম মনে করবেন, এটা অফলাইন একটা ক্লাসরুম আপনার জন্য। হ্যাঁ, ইনকেস যদি কোনো প্রবলেম থাকে সেটা হচ্ছে ব্যতিক্রম, যে না আমার কোনো একটা অসুবিধা আসছে, বাইরে বৃষ্টি আসছে, গেস্ট আসছে, সেটা ব্যতিক্রম। কিন্তু এছাড়া ক্লাসে ঢুকছি মানে আমি ক্লাস করব, অন্য কেউ ক্লাস করুক আর না করুক আমি করবো, এবং 1 ঘন্টা মনোযোগ দিয়ে ক্লাস করবো। হ্যাঁ, রেকর্ড ভিডিওটা আমি পাবো, এইটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, তাহলে আপনি অনেক সুন্দর মতো অন্যদের থেকে এগিয়ে থেকে ভালো কিছু করতে পারবেন। কারণ আপনাকে কিন্তু নোট করতে হচ্ছে না, স্যারের পড়াগুলো জাস্ট বুঝবেন কিভাবে বুঝাচ্ছে, পড়াগুলো জাস্ট বুঝবেন কিভাবে বুঝাচ্ছে, সুন্দর মতো আপনার এখানে লেখা আছে, লেখার দরকার নেই। হ্যাঁ, কোনটা করতে পারেন, নোট করতে পারেন যে এই জিনিসটা হয়তো ইম্পর্টেন্ট। কিন্তু এছাড়া অফলাইনে যেরকম হয় স্যার হোয়াইট বোর্ডে লিখতেছে লিখতেছে লিখতেছে, আপনি আবার খাতায় তুলতেছেন, স্যার মিশায়েন না, এখানে কিন্তু সেই অপশনটা নাই। আপনি চাইলে স্লাইডটা কিন্তু ব্যাক করারও সুযোগ আছে। নাউন যখন পড়াচ্ছে অর্থাৎ নাউনের উপর আমাদের টোটাল 2টা ক্লাস হয়, এবং যে যে উদাহরণগুলো যেভাবে বুঝাইছে ঠিক সেই উদাহরণগুলো এইখানে সেভাবে দেওয়া আছে। যে নাউন 2 প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং কোন কোন অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো পরীক্ষায় আসে সেগুলো স্টার মার্ক দিয়ে আপনার এখানে দেওয়া আছে। নিচের অ্যাবস্ট্রাক্ট গুরুত্বপূর্ণ যে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো আসে পরীক্ষায়, এগুলো আমার যেগুলো আসে না সেগুলো পড়ে লাভ কি বলেন? যেগুলো পরীক্ষায় আসে আসার মতো সেগুলো পড়তে হবে, অযথা এত কিছু পড়ে তো আমার লাভ নাই। কিন্তু নাউনের পড়াটা একটু বেশি, পরীক্ষায় যতগুলো পরীক্ষা প্রশ্ন পাবেন দেখবেন প্রশ্ন 2 জায়গা থেকে বেশি আসে, নাউন আর প্রিপজিশন। কনক্রিট নাউন কত প্রকার এভাবে সুন্দর মতো সাজানো আছে যাতে করে আপনি বুঝতে পারেন। এবং এইখানেও সেম, কোনগুলো পরীক্ষার কালেকটিভ নাউন ইম্পর্টেন্ট সেই কালেকটিভ নাউন গুলো এখানে দেওয়া, যে পরীক্ষায় যেগুলো আসছে কালেকটিভ নাউন সেগুলো হচ্ছে এখানে দেওয়া। ম্যাটেরিয়াল নাউন থেকে কালেকটিভ নাউন যেটা হচ্ছে এটা স্যার পড়াই দিয়ে গেছে। এইটা হচ্ছে আনকাউন্টেবল নাউন যেগুলো হইতে পারে, শুধুমাত্র হয়তো বা স্যার মানি এবং অয়েল এই দুইটাই দেখাইছে, জাস্ট এটা উদাহরণস্বরূপ। কিন্তু আরো কিছু আনকাউন্টেবল নাউন আছে যেগুলো হচ্ছে আমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে আমাকে পড়তে হবে। এবং কিছু কনফিউশন থাকে এই পর্যন্ত। আর নাউন চিনার উপায় এটা হয়তো বা পড়ানো হয়নি, এটা হচ্ছে আবার নেক্সট ক্লাসে হবে, কারণ নাউনের উপরে 2টা ক্লাস হয়। এটা ছিল ফার্স্ট ক্লাসে, সেকেন্ড ক্লাসে নাউন চিনার উপায় এবং হচ্ছে বাক্য থেকে কিভাবে নাউন বের করতে পারবেন সেইটা হচ্ছে ক্লাস হবে। কিন্তু ওই ক্লাসটা তো পাবলিক ভাবে হবে না, কিন্তু যারা পড়বে তাদের জন্য ওই একটা শীটের মধ্যে 2টা দেওয়া আছে, যাতে করে আপনি যখন পড়বেন এটা আপনার জন্য একটা সুবিধা হয়। যে একটা শীটেই 2টা ক্লাসের লেকচার দেওয়া আছে, অর্থাৎ পরের দিন যখন পড়াবে দেখেন এরকমই দেখতে পারবেন, নাউন চিনার উপায় এরকম একটা ছক থাকবে যাতে করে আপনি বুঝতে পারবেন, এবং হিউজ এক্সাম্পল দেওয়া আছে এর আওতায়। এবং আপনার প্যাচ থেকে পিভি প্যাচ টেকনিকের মাধ্যমে কিভাবে বাক্য থেকে নাউন বের করতে পারবেন। এখন আমার তো পড়া শেষ হয়ে গেল, আমি বহুত কিছু করে ফেলছি। এই পড়ার পরে আমি আসলে কতটুকু নিজেকে জাজ করতে পারি, এই জাজমেন্ট করার জন্যই হচ্ছে আমাদের ইংলিশ প্র্যাকটিস শিট, যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনি পারেন কি পারেন না। এবং সবগুলো বিগত প্রশ্ন আলোকে টার্গেট করে, আমি কোনো উদাহরণ বানাই নাই, আমার কোনো উদাহরণ বানানোর ক্ষমতাও নাই। যেগুলো পরীক্ষায় আসছে ওগুলোই আসবে, আপনি পরীক্ষা দিলেও আসবে, আপনি পরীক্ষা না দিলেও আসবে, আপনি পড়তে বসলেও আসবে, না পড়তে বসলেও আসবে। যেই প্রশ্নগুলো আসছে সেগুলো প্রত্যেকটা এখানে লেখা আছে কোনটা কোন পরীক্ষায় আসছে। এই প্রশ্নগুলো দেখেন, এই যে বললাম ক্যাটেল, এ কতবার আসছে, বিসিএস এ আসছে, তারপরে হচ্ছে প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষায় আসছে, ডাক জীবন বীমাতে আসছে, কম্পিউটার অপারেটর পদে আসছে, এরকম অনেকবার এই প্রশ্নটা আসছে। এই প্রশ্নটা যেহেতু এতবার আসছে এই প্রশ্নটা আপনারও আসবে, কিন্তু খালি মুখস্থ করে গেলে হবে না, আপনাকে এটা বুঝে উত্তর করতে হবে। সেম অ্যাজ রিভার কোন প্রকার নাউন, রিভার কমন নাউন, এইটা কতবার পরীক্ষায় আসছে, 44তম বিসিএস এ আসছে, তারপরে হচ্ছে আপনার জুনিয়র ইন্সট্রাক্টরে আসছে, সিনিয়র ইন্সট্রাক্টরে আসছে, ফায়ার সার্ভিসের ফোরম্যানে আসছে, এলজিডির কার্য সহকারী আসছে, কতবার আসছে। এই জিনিসগুলো আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনার কাছে ইজি মনে হবে। আপনার কাছে যদি কোনো বই থাকে এবং ওই বইয়ের মধ্যে এরকম 50টা উদাহরণ সুন্দর মতো সাজানো থাকে, আপনি আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাইতে পারেন যে ভাই এমন একটা বই পাইছি, যে বই থেকে আপনি জাস্ট কপি করে এই বইয়ের মধ্যে পেস্ট করে দিচ্ছেন। এরকম একটা বই যদি পান আপনি আমাকে স্ক্রিনশট দিতে পারেন যে হ্যাঁ আমি অমুক একটা বই পাইছি যার মধ্যে আপনি শুধু কপি করে পেস্ট করছেন। এরকম কোনো বই নাই, যেটা হচ্ছে আমাদের গ্রেডটা উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেডের জন্য আমরা পড়াশোনা করি এবং পরীক্ষা দিই। এখন আমি যদি কোনো একটা বই ফলো করি
যেই বইটার মধ্যে সব তথ্য দেওয়া আছে। আসলে মাথাটা আমার ছোট, ব্রেনটা হচ্ছে খুব কম, আমার যতটুকু প্রয়োজন ততটুকু পড়ার জন্য এই লেকচার শিট গুলো এনাফ। এর মধ্যে হাবি যাবে কোনো তথ্য দেওয়া নাই, আপনি পড়বেন ওই রুলস শিট থেকে, এখানে যা হচ্ছে প্র্যাকটিস করবেন, এনাফ পরিমাণ দেওয়া আছে। এখানে 50টা এক্সারসাইজ দেওয়া আছে, যেগুলো হচ্ছে প্রত্যেকটাই চাকরির পরীক্ষা। এই যে হ্যাপিনেস অর্থাৎ তারপরে হলো কতবার পরীক্ষার মধ্যে আসে, এরকম কোনো প্রশ্ন নাই যে পরীক্ষার মধ্যে আসে নাই, সবগুলোই কোনো না কোনো পরীক্ষায় আসছে। এই কারণেই হচ্ছে এইখানে দেওয়া হয়েছে, যাতে করে আপনি সেটা পড়তে পারেন, পাশাপাশি কিন্তু প্র্যাকটিস করতে পারেন। এখানে কিন্তু আমি উত্তর দেইনি, কারণ কিছু কিছু বইয়ের মধ্যে দেওয়া থাকে, এটা ব্যক্তিগতভাবে আমার কাছে পছন্দনীয় না। এইখানে হচ্ছে উত্তর দেওয়া, এখানে হচ্ছে আপনি গোল দেওয়া আছে। এখন আপনি যদি এই জায়গাটায় দেখেই ফেলেন যে উত্তর ডি, আপনার চোখটা কিন্তু অটোমেটিকলি এখানে যাবে। এই কারণে আমি দেই, আপনি একটু মাথাটা খাটান, গোল্ড কি হইতে পারে, গোল্ড কি হইতে পারে, আপনি যদি বুঝেন তাহলে আপনি এমনি বুঝেন গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাও। আর আপনি অটোমেটিকলি প্রফেসর কিংবা অন্য কোনো বই এখানে দেওয়া থাকে, এটা আমার ভালো লাগে না ব্যক্তিগতভাবে, এই জন্য শীটগুলোকে এভাবে সাজাইনি। শীটগুলোকে সাজাইছি যাতে করে উত্তরে অ্যান্সার শীট দেওয়া আছে পিছনে, আপনি বুঝবেন, আপনি এরপরে হচ্ছে অ্যান্সার মিলাই নিবেন, এটা পরীক্ষা হয়ে গেল, মেরিট টেস্ট হয়ে গেল। এইটা যখন আপনি এই সপ্তাহে পড়বেন, পড়ার পরে কিন্তু এর উপর আবার পরের সপ্তাহে পরীক্ষা হবে। অর্থাৎ এই সপ্তাহে যখন নাউন পড়াই দিতে, আগামী সপ্তাহে নাউনের ফার্স্ট লেকচারের উপরে পরীক্ষা হবে। এরপরে হচ্ছে আপনার বাকিটা একটু ছিল। যারা রুমে আছেন কিংবা ফেসবুক লাইভে আছেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। আমাদের একটা ক্লাস শেষ হয়ে গেছে, ক্লাস একটু শেষ করে দিতে হচ্ছে। যারা স্যার আছেন জুমে যদি ফেসবুক কিছু স্যারের বলতে ক্লাসটা চান, কবে হবে স্যার? কমেন্ট করতে চান, মন্তব্য বলতে চান, আমার অন্য ফোনে কানেক্টেড করা আছে, আপনি চাইলে লিখলে আমি সেই কমেন্ট গুলোকে দেখতে পারবো। এবং যারা ফেসবুক লাইভে আছেন, কমেন্টে যদি কিছু জানতে চান লিখতে পারেন। স্যার নেক্সট ক্লাস কবে হবে? কি কিছু বললেন? স্যার জুমে পরবর্তী কিভাবে ক্লাসগুলা পরীক্ষা কবে নেবেন? হবে ওইটা? হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। স্যার ক্লাস রুটিনটা? ক্লাস তো কিন্তু পরে পাবেন, সবাই ভর্তি হয়ে যাবে তারপরে, কিন্তু যারা ভর্তি হয়েছেন আজকে শীট পাবেন। আমি তো বলে দিচ্ছি, এটা তো মেন ক্লাসই ছিল। যারা দেখতে চায়, বুঝতে চায়, তাদের কিন্তু দেখতে চান ক্লাসগুলো কেমন হয়, আপনার তো শিক্ষা পেয়ে যাবেন, সমস্যা নেই। স্যার যদি আপনি পরবর্তী ভর্তি ক্লাসটা হয়ে কয় থাকেন, তারিখে হবে স্যার সেটা জানতে চাচ্ছি। পরবর্তী ক্লাস হবে শুক্রবার, শুক্রবার রাত 8টা 45 মিনিটে ক্লাস দিবে রিজভি আহমেদ স্যার, ম্যাথ। তাহলে এতক্ষণ যেটা বললাম, প্রিপজিশনের ক্ষেত্রে আপনি যদি যান, প্রিপজিশনের স্লাইড কিন্তু 3টা। প্রিপজিশন পরীক্ষার অনেক বড়, এটা কিন্তু পুরোটা প্রিপজিশন। কারণ আপনি প্রিপজিশন এমন পরীক্ষা নেই, এটা কিন্তু শুধু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। সিম্পল প্রিপজিশনের আমার ফোল্ডারই হচ্ছে আলাদা। আপনি যতগুলো পরীক্ষা দিবেন সবগুলো পরীক্ষায় আপনার প্রিপজিশন থেকে কোয়েশ্চেন আসবে, সেটা সিম্পল প্রিপজিশন হোক আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হোক। কারণ আপনি যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা পড়বেন, এটা সম্ভবত প্র্যাকটিস। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়ার ক্ষেত্রে কতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়বেন, সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আপনার পড়ার দরকার নাই। লেকচার নাম্বার 9-এ আপনি এরকম পাবেন, যেখানে হচ্ছে সুন্দর মতো লেখা আছে যে আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মুখস্থ করা ছাড়া কোনো নিয়ম নাই, কিন্তু আপনি কিভাবে পড়তে পারবেন এগুলো যখন ক্লাস নিবে তখন আপনি বুঝতে পারবেন। ডাই রিলেটেড কোনগুলো, কাম রিলেটেড কোনগুলো, এক্সাম্পল দেওয়া আছে আপনার বোঝার জন্য। এইভাবেই হচ্ছে ক্লাসে বুঝাই দিবে, যাতে করে আপনি সহজে আয়ত্ত করতে পারেন। এর পাশাপাশি শুধু যে আপনি এটা পড়লেই হবে না, সবগুলো এখানে দেওয়া। প্রিপজিশনের উপরে 3টা শীট, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের শুধু একটা, আরো 2টা আছে। কেন এত বড়, কেন ছোট কেন করলো না? আমার জন্য এত বড় হইলো কেন? না, এটা সবার জন্যই সমান। আপনি যদি পিএসসি তে পরীক্ষা দিতে যান, আসল স্যার যেটা বলতে 500 পিস থেকে, এরকমও পরীক্ষা হয়েছে যে 500 পিস থেকে আপনার টোটাল 6 থেকে 8টা প্রশ্ন, যার ভিতরে প্রিপজিশন হচ্ছে সব থেকে বেশি আসে। আপনি বই খুলে দেখেন যে প্রিপজিশন কতবার আসছে, কিন্তু প্রিপজিশন 2টা ভাগে ভাগ করা হয়েছে, 2টার ভিতরেই আসবে। এই জন্য আপনার পার্টটা অনেক বড়। যে কোনো পরীক্ষা, আপনি বুয়েট প্যাটার্নে পরীক্ষা দিতে গেলেও প্রিপজিশন আসবে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলোর মধ্যে কিছু কিছু আছে যেগুলো হচ্ছে আপনার বোঝানো সম্ভব না। এই জন্য এগুলো আপনাকে কিছু জিনিস উদাহরণ দিয়ে বুঝাবে, কিছু জিনিস মুখস্থ করতে হবে। এগুলো আপনি ক্লাসের পাশাপাশি পড়লে আপনার জন্য সহজ হবে। এগুলো হচ্ছে এরকম না যে এমনি এমনি দেওয়া হয়েছে, প্রমাণ আপনি প্র্যাকটিস শিটে গেলে পাবেন। এর প্রমাণ এখন দেখাই দিব যে পরীক্ষা আসে কি আসে না, এই আলোকেই তৈরি করা। মনে হচ্ছে বড়, কিন্তু এরকম সাজানো গোছানো যাতে আপনি পড়তে গেলে আপনার জন্য সহজ মনে হয়। আচ্ছা, জাহিদুল ইসলাম স্যার ভাই বলছেন লিঙ্কটা দেন স্যার। আপনি শেষ মুহূর্তে জয়েন করে কি করবেন, ফেসবুক লাইভ থেকেই দেখেন। হ্যাঁ বলেন, জুমে যারা আছেন কি বলতে চাচ্ছিলেন? স্যার 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 ডিপার্টমেন্ট ক্লাস সপ্তাহে কতদিন হবে? ডিপার্টমেন্ট ক্লাস সপ্তাহে 2 থেকে 3 দিন হবে।
ডিপার্টমেন্ট কি সম্পূর্ণই সিলেবাস হবে না কি যে টপিক গুলা জব এক্সামে আছে ওইগুলো হবে? না, কেউ তো আমাকে ফোন দিয়ে বলবে না জব পরীক্ষায় কোনগুলো আসে। আপনি কোন ডিপার্টমেন্ট? স্যার ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ক্ষেত্রে এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষার মধ্যে আপনার ডিসি সার্কিট থেকে প্রশ্ন আসবে না। এখন আপনার কোন থিওরেম থেকে প্রশ্ন আসবে এটা তো আর আমাকে ফোন দিয়ে বলবে না, সাদিক ভাই এবার কিন্তু আমরা নর্টন থিওরেম থেকে প্রশ্ন করতেছি, স্টুডেন্টকে কিন্তু ভালো মতো পড়ায়েন। আবার ডেস্কো থেকে প্রশ্ন করার সময় বলবে না, সাদিক ভাই এবার আমরা ডিপেন্ডেন্ট সোর্স থেকে প্রশ্ন করতেছি, আপনি কিন্তু স্টুডেন্টকে ভালো মতো পড়ায়েন। এইভাবে ফোন দিয়ে বলবে না। এই তার কারণে মানে আপনার ডিসি থেকে নিয়ে টেলিকমিউনিকেশন পর্যন্ত সব কিছু পড়তে হবে। আপনি যদি বলেন পাওয়ার সিস্টেম পড়বো না ভাই, ওইখান থেকে প্রশ্ন আসবে। ইলেকট্রনিক্স পড়বো না ভাই, ওইখান থেকে প্রশ্ন আসবে। যদি এসি থেকে সিরিজটা পরিবার প্যারালালটা বাদ দেন, ওইখান থেকে প্রশ্ন আসবে। এই জন্য আপনাকে পুরো সিলেবাসটাই পড়তে হবে। আর যে যদি কেউ বলে পিডিবির জন্য স্পেশাল ব্যাচ সুপার শর্ট কোর্স 3 মাসের মধ্যে চাকরি কনফার্ম, মাত্র 1250 টাকা। আপনি ভর্তি হয়ে দেখেন, একাই ক্লাস দিবে, কয়দিন পর তাকেও পাবেন না, আপনি তো হারাই যাবেন। পিডিবির স্পেশাল ব্যাচ নামে কিছু হয় না, এটা আমি ওই আগে থেকেই বলে আসতেছি, আর এখনো এটাও বলতেছি, ভবিষ্যতে এটাই বলবো। আমরা গাজীপুরে এরকম স্পেশাল কোনো কোর্সই করাই না। এই যে আজকে শুরু করছি, আজকে আমরা ছবিটা উঠাইতে পারিনি ডিএসএলআর এর প্রবলেমের কারণে। কাল শুক্রবারে আবার ফ্রি ক্লাস আছে 5:30টায়, ওই দিন শিওর ফেসবুকের মধ্যে পোস্ট দিব, দেখবেন ভরা রুম। একটা কথাই বলছি, আমরা কোনো স্পেশাল ব্যাচ করাই না। ওই ব্যাচের মধ্যে অলরেডি 60 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে, কিন্তু তারা কিন্তু ক্লাস করতে আসছে। আরো অনেক কোচিং আছে, তারা হয়তো স্পেশাল ব্যাচ করে। আমরা কিন্তু ডিরেক্ট এখনো বলছি স্পেশাল কোনো কোর্স হয় না, শুধুমাত্র ব্রেন ওয়াশ, আর কিছুই না। জি স্যার, ধন্যবাদ স্যার। যখন আপনি ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো পড়বেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এই উদাহরণ যেগুলো দেওয়া আছে, এটা প্রত্যেকটাই পরীক্ষার মধ্যে আসছে। এরকম না যে কোনো পরীক্ষা আসে নাই। দেখেন আপনি যখন এখান থেকে আমি আরো জুম করলে বুঝতে পারবেন, প্রত্যেকটাই পরীক্ষার মধ্যে আসছে। আপনাকে এগুলোই প্র্যাকটিস করতে হবে, এগুলোই আপনার পরীক্ষায় আসবে। ওইখানে যা পড়বেন, এখানে যা প্র্যাকটিস করবেন। যে প্রশ্নগুলো একবার আসছে সেই প্রশ্নগুলো একাধিক আসছে, এরকম হিউজ আছে, হিউজ। সম্ভবত এখানে 80টার উপরে আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এইটাও সেম। এই ওকে স্যার, প্রিপোজিশন বুঝেছি সহ, স্যার, বুঝছি স্যার। প্রিপোজিশন সহ যতগুলো আছে, আপনি যদি কোনো বইয়ের মধ্যে পান, আমার শুধুমাত্র স্ক্রিনশট দিবেন, আমি কোর্স ফি ডাবল টাকা আপনাকে ফেরত দিব। কারণ এগুলো যেহেতু আমি নিজের হাত দিয়ে আমাদের টিম সহ তৈরি করছে, আমি জানি এগুলো আপনি কোথাও থেকে বের করে আনতে পারবেন না। এই কারণে ওপেন চ্যালেঞ্জ, আপনি বের করে নিয়ে আসতে পারলেন যে আপনি ওই বই থেকে কপি করছেন আর এইখানে নিয়ে এসে পেস্ট করছেন। কারণ আমাদের রিসার্চ টিম এতটাই শক্ত যে আপনার যেগুলো প্রয়োজন সেগুলোই আনছে। এটা শুধুমাত্র আমি কয়েকটা জিনিস আপনাকে বললাম যাতে পরবর্তীতে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। এটা ছিল আপনার মোটামুটি প্রিপোজিশন। আর ওগুলো দেখাবো না, অনেকটা সময় পার হয়ে গেছে। আর যারা হচ্ছে পরবর্তীতে জানতে চাচ্ছিলেন ফ্রি ক্লাস কবে, পরবর্তী ফ্রি ক্লাস 30 তারিখে। পরবর্তী ফ্রি ক্লাস 30 তারিখে, 30 তারিখ শুক্রবার রাত 8:45-এ ক্লাস নেবে হচ্ছে যে বললাম রিজভী আহমেদ স্যার, এসে ম্যাথ করাবে। আচ্ছা, জাহিদুল ইসলাম ভাই বলছেন কোর্স ফি কত, একটু পরেই বলবো। কোর্সে ভর্তি হওয়া যাবে কিনা? হ্যাঁ, ভর্তি হতে পারবেন। ভর্তি আমরা এখনো নিচ্ছি, আরো কয়েকদিন ভর্তি নিবো, এরপরে ভর্তি ক্লোজ করে দিব। এরপরে 2 মাসের আগে আর কোনো নতুন ব্যাচ শুরু করবো না। তারা মেসেজ দিবেন, অপেক্ষা করতে হবে। আরো ব্যাচ আছে, শুধু ভর্তি করানোটাই উদ্দেশ্য না যে খালি ভর্তি করে বসে থাকলাম, ক্লাস করাইতে হবে। এই যে আপনাকে স্লটটা দিচ্ছি, আপনি যে ভর্তি হয়েছেন এই স্লটের উপরে ডিপেন্ড করেই তো ক্লাসগুলো চলতেছে। অহেতুক ভাবে পরের সপ্তাহের কোনো ব্যাচ আসবে না। যে আপনি যেটা মনে করতেছেন যে আমি আবার পরের সপ্তাহে ভর্তি হতে চাই, সম্ভব না। আচ্ছা, কোর্স ফিটা আপনার জন্য সহজে বলে দিই, যারা ভর্তি হতে চান তারা হচ্ছে এটা বিকাশ এবং নগদ নাম্বার, এই নাম্বারে টাকা পাঠিয়ে আপনারা ভর্তি হতে পারবেন। কিন্তু এই নাম্বারগুলো কোনোটাই আমার কাছে থাকে না, এই নাম্বারগুলোতে কল দিবেন না, এগুলো অফিসিয়াল নাম্বার শুধুমাত্র টাকা পাঠানোর জন্য। কোর্স ফিটা হচ্ছে আমাদের বর্তমান, ও এটাতে স্লাইডে দেয়নি, কোর্স ফিটা দেওয়ার কথা স্লাইডে। আচ্ছা দিছে, যাই হোক। আচ্ছা, কোর্স ফি দেওয়ার আগে একটা কথা বলি, অনেকে রুটিন সম্পর্কে জানতে চান, এক ঝলক রুটিনটা দেখে নিতে পারেন। খুব বেশি কথা বলবো না, গতদিন রুটিন নিয়ে কথা বলছি। সেক্ষেত্রে আপনার রুটিনের ক্ষেত্রে সপ্তাহে 4 দিন থাকবে নন ক্লাস এবং ডিপার্টমেন্ট থাকবে 2 দিন। কারণ আপনার আগে বেসিকটা ঠিক করতে হবে, এই জন্য 2 দিন করে ক্লাস। আপনি যে কোনো ডিপার্টমেন্ট পড়েন, আপনার 2 দিন করে ক্লাস করতে হবে। পরবর্তীতে যখন কোনো সাবজেক্ট ননের শেষ হয়ে আসবে তখন আমরা ক্লাস বাড়াই দিব, কিংবা একটা দিন গ্যাপ আছে পড়াশোনা করার জন্য। আপনার এদিন সাপ্তাহিক পরীক্ষা হবে, এই দিনে আমরা ক্লাস দিব। কারণ শুরুতে যখন আমরা স্কুলে পড়ছি তখন কিন্তু আগে হাতে ধরে লেখা শিখাতে হয়েছে, ক খ গ ঘ, এরপর আস্তে আস্তে প্রেশার আসে। ডিপ্লোমা তো সেম, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সাবজেক্ট আস্তে আস্তে প্রেশার বাড়ছে। যেমন জবের ক্ষেত্রেও যেহেতু প্রেশার নিয়ে পড়তে হয়, আস্তে আস্তে আগাইতে হবে। নন ডিপার্টমেন্ট আমি 4 দিন করতেছি, ডিপার্টমেন্টও 4 দিন দেন, একসাথে 2-3টা ক্লাস দেন, আপনি শেষ করতে পারবেন না। এই জন্য আস্তে আস্তে আগাবো, যেটা আপনার জন্য সুবিধা হয়। প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিছু বেসিক আছে, ডিসি শিখতে হবে, কিংবা আপনার ধরেন সিভিলের ক্ষেত্রে আমরা সহজ সাবজেক্ট দিয়ে শুরু করবো, এস্টিমেট হোক, হাইড্রোলিক্স হোক, সার্ভেইং হোক,
স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস হোক, যেগুলো পরীক্ষায় আসে। এখন যদি আপনি পানি উন্নয়ন বোর্ডে পরীক্ষা দিতে যান, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর ফ্রেমে রিসেপ্টিভ বিএমডি একটা আসবে, আপনি এটা লিখিতভাবে রাখতে পারেন যে এটা আসবে। কারণ বিগত যতগুলো পরীক্ষা আন্দোলনের আগে হইছে সবগুলো পরীক্ষার মধ্যেই ফ্রেমের একটা এসএফডি বিএমডি আসছে। আপনি যদি শিখতে পারেন তাহলে আপনি 8 থেকে 10 শিওর পাচ্ছেন। এই জন্য এইভাবে আমরা আগাবো, যখন যদি কোনো পরীক্ষা আসে ওই সাবজেক্টটাকে আগে উঠায় নিয়ে আসবো আপনার সুবিধার্থে। কিন্তু ধীরে ধীরে আগাইতে হবে, খুব তাড়াহুড়ো করার সুযোগ নাই। এটা ছিল মোটামুটি রুটিন নিয়ে কথা। আর যারা কোর্স ফি জানতে চাচ্ছিলেন তাদের জন্য হচ্ছে কোর্স ফি বর্তমান 22তম অনলাইন ব্যাচে 3550 টাকা। আপনি যদি আমাদের এখানে নন প্লাস ডিপার্টমেন্ট ক্লাস করেন তাহলে হচ্ছে আপনাকে এই 3550 টাকা দিয়ে ভর্তি হতে হবে। নন প্লাস ডিপার্টমেন্ট এই ফুল কোর্স ফি হচ্ছে 3550 টাকা। ঠিক আছে, তাহলে হচ্ছে এইটাই। আর বাকি হচ্ছে যারা বিভিন্ন তথ্য জানতে চান, যোগাযোগ করতে চান, এখানে হচ্ছে আমার নাম্বার দেওয়া আছে। এই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করে কথা বলতে পারবেন। 01308304769 এই নাম্বারটা আমার, আপনি যে কোনো সময় ফোন দিতে পারেন, কিংবা 01516167135 এই নাম্বারে ফোন দিয়েও কথা বলতে পারবেন। তাহলে হচ্ছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে বলেন, আমার কথা মোটামুটি শেষ। কারণ আসাদ স্যার অলরেডি 1 ঘন্টা প্লাস ক্লাস নিছে। যারা জুমে আছেন তারা হয়তো অনেকক্ষণ থেকে ক্লাস করতে করতে মোটামুটি বিরক্ত হয়ে যাচ্ছেন। এই জন্য আপনার যদি কিছু বলার থাকে দ্রুত বলে জেনে নিতে পারেন। আর শারমিন একটা জিজ্ঞেস করছিলেন স্যার, শীট গুলো আজকে দিলে আমাদের জন্য ভালো হয়েছে। ক্লাস শেষ হওয়ার পরে 10 মিনিটের মধ্যে আপনি গ্রুপের মধ্যে শীটটা পেয়ে যাবেন। যারা ভর্তি হয়েছে, যারা ভর্তি হন নাই, আপনি ভর্তি হইলে আলাদা আরেকটা গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে চলে আসবেন। আপনি যে বর্তমান গ্রুপের মধ্যে আছেন এটা হচ্ছে ইসিএইচ নিউ অনলাইন ব্যাচ, আরেকটা গ্রুপ হচ্ছে ইসিএইচ অনলাইন ব্যাচ 22 অর্থাৎ 22। যারা 22-এ আছেন আপনি মনে করতে পারেন সেভ, আমি 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ হওয়ার পরে লেকচার শীটটা পেয়ে যাবো। কোন দুইটা পাবেন? নাউনের রুলস এবং নাউনের প্র্যাকটিস। আর যারা ভর্তি হন নাই, আরো কিছু ক্লাস দেখেন, চিন্তা ভাবনা করেন, এরপরে ভর্তি হতে পারবেন। কোনো চিন্তা নাই যে না আমাকে এক্ষুনি ভর্তি হতে হবে। আমি কাউকে কখনোই প্রেশার দেই না যে আমাদের এখানে এসে ভর্তি হন। প্লিজ ভাই আপনি এখানে এসে ভর্তি হন, এরকম কাউকেই বলি না। আপনার চাকরি লাগবে, আপনার যোগ্যতা অর্জন করতে হবে, আপনি নির্বাচন করবেন আমি ইঞ্জিনিয়ার্সে পড়বো কি পড়বো না। অন্যখানে পড়েন, আমার আপত্তি নাই। এখানে পড়েন, আপনি যেভাবে আপনাকে চাকরির উপযোগী করে তোলা দরকার আমাদের টিচার সহ আমরা আপনাকে চেষ্টা করব দায়িত্ব নিয়ে পড়ানোর। কিন্তু আপনি যদি না পড়েন আপনার চাকরি আগেও হইতো না, এখনো হবে না। শুধুমাত্র মিষ্টি কথায় আমরা আপনাকে ভুলাবো না যে ভাই 1000 টাকা দিয়ে দেন আপনার চাকরিটা হয়ে যাবে, 100% নিশ্চয়তা এরকম বলবো না। আপনি যদি পড়েন হবে, না পড়লে হবে না। টিচার তাদেরকে দেখতেছেন কিছুদিন পর পরই দেখবেন পোস্ট, তাদের চাকরি হয়ে যাচ্ছে, কারণ তারা পারে বিধায় এখানে আসছে। না পারলে কিন্তু এই সুযোগটা পাইতো না। এই জন্য আপনাকে বাসায় পড়তে হবে। আর আপনি গাজীপুরে আসতে পারতেছেন না, এই কারণেই গাজীপুরের ফ্লেভার নিয়ে বাসায় পড়া সহজ করে দেওয়ার জন্য স্মার্ট বোর্ড, আমার সামনে এত প্রকার লাইটিং, এবং আপনাকে কষ্ট করে বোঝাচ্ছি। এরপরে যদি আপনার মনে হয় যে না আমি যদি ইঞ্জিনিয়ার কোচিং এ ভর্তি হই, হয়তো বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু পড়বো, করতে পারবো এবং শিখতে পারবো, আশা করা যায় আমার স্বপ্ন পূরণ হবে, সেক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিয়ে আসি ক্লাস করতে পারবেন। অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে, আবার একটা ম্যাথ হবে, সাধারণ জ্ঞান হবে, বাকি ডিপার্টমেন্টও কিছু ক্লাস হইতে পারে। কিন্তু যারা ভর্তি হয়েছেন আপনি মনে করেন আপনার লস হবে কেন? ক্লাস হবে, আপনি শীট পেয়ে যাবেন, আপনি পড়াশোনা করবেন। সাপ্তাহিক পরীক্ষা হবে, আপনি সেখানে সাপ্তাহিক পরীক্ষা আগায় থাকবেন, কারণ আপনি আগে ভর্তি হয়েছেন, আগে শীট পাচ্ছেন। আর যদি আপনি পরে মনে করেন না ভাই আমি ভুল করছি, আমাকে ফোন দিবেন। আপনার ওই যে 7 দিন যারা ক্লাস করতেছে, আপনার যদি উপলব্ধি হয় যে আমি ক্লাস করবো না, ফোন দিবেন, আপনার ভর্তির টাকা ফেরত নিয়ে যাবেন। তাহলে যারা জুমে আছেন, একটা ফোন আসতেছে ইম্পর্টেন্ট নিচ থেকে, আপনাদের কিছু বলার আছে, জানার আছে? এবং আসসালামু আলাইকুম আজকে স্যার। রেকর্ড ক্লাসটাও দিয়ে দিব আলাদাভাবে, স্যার ফেসবুক সিটের গ্রুপ লিংক দিয়ে দিব। হ্যাঁ বলেন। স্যার, আমাদের যারা ডিপার্টমেন্টে ভর্তি হচ্ছে প্লাস ননে ভর্তি হয়েছে, আমাদের যে ডিপার্টমেন্ট ক্লাসগুলো হবে ওইগুলো লিঙ্কে আলাদা গ্রুপে দেওয়া হবে? হ্যাঁ ওটা আলাদা গ্রুপ হবে। ধন্যবাদ স্যার, এটাই জানার ছিল। স্যার শুধু নন কত টাকা, আর হচ্ছে ডিপার্টমেন্ট ক্লাস কোন স্যার নেবে। ডিপার্টমেন্ট অনেক স্যার ক্লাস নেবে, ক্লাসগুলো করতে থাকেন বুঝতে পারবেন আপনি কোন ডিপার্টমেন্ট সেটা বুঝতে হবে। তারপরে হচ্ছে আপনার যে ডিপার্টমেন্টে সেটাকে চিন্তা করতে হবে, আপনি সিভিল নাকি ইলেকট্রিক্যাল নাকি মেকানিক্যাল, এবং আপনি আবার বলবেন যে আমাকে অমুক স্যারের ক্লাস দেন। এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে স্যার আমাকে পড়াইতে পারে কিনা, কোন স্যার ক্লাস নেবে এটা ম্যান্ডেটরি না। আপনাকে স্যার বুঝাইতে পারতেছি না এটা দেখুন, আমাদের এখানে 45+ টিচার আছে ক্লাস নেয়। তাহলে আপনি যদি নির্দিষ্ট কাউকে বলেন যে আমার অমুক তমুক স্যারের ক্লাস করবো, করতে পারবেন না। আর সবাই তো আসলে রাতে ফ্রি থাকে না, যারা পড়াবে সে তাদের ক্লাস পাবলিক ভাবেই হচ্ছে, এরকম না আমরা গোপন একটা রুমে যে আপনার ক্লাস নিচ্ছি। এই জন্য আপনাকে দেখতে হবে যে আপনাকে যে পড়াচ্ছে সে বুঝাইতে পারে কিনা। স্যার পিডিএফটা তাহলে কোথা থেকে পাবো? হ্যাঁ হ্যাঁ, ক্লাস পিডিএফটা কোথা থেকে পাবো স্যার?
আপনি ভর্তি হয়েছেন? জি। তাহলে যে গ্রুপে পেয়ে যাবেন, যে গ্রুপে অ্যাড আছেন। ইঞ্জিনিয়ারিং 200, ইঞ্জিনিয়ারিং 22 ব্যাচে, 22তম ব্যাচে হ্যাঁ, যে ওইটা। লাইভ শেষ করে 10 ফেসবুক মিনিট পরে গ্রুপটা পাবেন। কোনটা হবে? হ্যাঁ হ্যাঁ, ফেসবুক গ্রুপটা কোনটা হবে? এই যে লাইভ রেকর্ড ক্লাসটা কোথায় পাবো আর কি? ওইটা গ্রুপের লিংক দিব, এখনো দেই নাই। কারণ গত দিনের ক্লাসটা তো আমরা আলাদাভাবে রেকর্ড করিনি, এই জন্য আর এটা দেইনি। আর এই ক্লাসটা আচ্ছা যেহেতু আলাদাভাবে রেকর্ড হচ্ছে, এটা আপনি পেয়ে যাবেন আপনার গ্রুপে। এবং এটা কেটে দিবে আচ্ছা আর কি, আমার পার্টের অংশটুকু বাদ দিয়ে দিবে, বুঝছেন? কারণ এটা তো ক্লাস, আমি যেটা কথা বলতেছি এটা তো ক্লাস না। এই জন্য আমার পার্টের অংশটুকু বাদ দিয়ে কালকে ও যখন অফিসে আসবে, অফিসে এসে সর্বপ্রথম আপনার এই কাজটা করবে, ভিডিওটাকে এডিট করবে, এডিট করে আমার পার্টটা বাদ দিয়ে স্যারের পার্টটুকু কেটে এরপর আপনার গ্রুপে দিবে। ঠিক আছে? আর যারা ভর্তি হয়েছেন তারা হচ্ছে সিটটা পেয়ে যাবেন এখন, আর যারা হন নাই পরে পাবেন। কিন্তু ক্লাসেরটা, এটা তো ফেসবুক লাইভেই ঘুরতেছে, সমস্যা নেই, এখান থেকে রিকভার করতে পারবেন। কিন্তু কালকে এসে এডিট করে দিবে, আমার পার্টটা কেটে শুধু ক্লাসটা আপলোড করবেন। কারণ এই কথাগুলো আপনাদের যারা ভর্তি হয়েছে তাদের প্রয়োজন নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের লাইভটা এখানেই শেষ করতেছি। যারা পরবর্তীতে বিভিন্ন তথ্য জানতে চাবেন তারা এই আমার নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা জানতে পারবেন। এখানে হোয়াটসঅ্যাপও দেওয়া আছে এবং আপনি কল দিতেও পারবেন। আপ টু রাত 1টা পর্যন্ত আমি অফিসে থাকি, কল দিতে পারবেন। আর সকালে কল দিলে 10টা কিংবা 10:30টার পরে আপনাকে ফোন দিতে হবে, কিংবা আমার যে ফেসবুক আইডি আছে সাজিদ বিশ্বাস, সেখানেও যোগাযোগ করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামী শুক্রবার নির্বিচারের ক্লাসে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।